আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি আমার আহ, একেবারেই প্রথম লাইভ শো। আমরা নাম দিয়েছি হচ্ছে কনকোয়ার উইথ কাইম ইসলাম সোহেল। আমরা বলছি আপনি জয় করবেন আপনার সকল ধরনের বাধাকে, আপনি জয় করবেন আপনার সকল ধরনের মনের আশাকে এবং আপনার স্বপ্নকে। যত ধরনের ইচ্ছে আছে আপনার স্বপ্নটাকে ছোঁয়ার জন্য। কারণ আবু সাঈদ স্যার বলেছিলেন মানুষ তার স্বপ্ন সমান বড়, আমি বলি মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। আমরা যদি স্বপ্নটাকে না দেখতে জানি আমরা সেটাকে কখনো ছুঁইতে পারবো না, আমরা কখনো সেটাকে ধরতে পারবো না, আমাদের হাতের মুঠোয় সেটাকে নিয়ে আসতে পারবো না। তো স্বপ্নটাকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্য আমাদেরকে জয় করার একটা মানসিকভাবে তৈরি হতে হবে, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমাদেরকে তৈরি থাকতে হবে। আর ঠিক তার জন্যই আমার এই প্রোগ্রামটি আপনাদের জন্য প্রতি শুক্রবারের রাত ৯টায়। আশা করছি ইন্ডাস্ট্রি থেকে আপনাদের প্রয়োজনীয় যে সকল বিষয়ে আপনাদেরকে জানালে আপনারা নিজেদেরকে জয়ী হবার জন্য তৈরি করতে পারবেন, সেই বিষয়ে যারা যারা যে সকল বিষয়ে এক্সপার্ট আছেন তাদের সবাইকে নিয়ে প্রতিটা সপ্তাহের এই সময়ে আপনাদের কাছে চলে আসব, তাদের কাছ থেকে এক্সপার্ট মতামত নিয়ে। আজকে আপনারা জানেন আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি একাধারে কাজ করছেন এইচআর ডিপার্টমেন্টে, একটা পুরো মাল্টিন্যাশনাল কোম্পানিতে উনি কাজ করছেন, পুরো এইচআর ডিপার্টমেন্টটাকে সামলাচ্ছেন। এবং আপনারা তাকে জানেন যে শুধু এইচআর সামলাচ্ছেনই না, আপনারা তাকে যারা চিনে থাকেন আপনারা জানেন তিনি কতটা ঠান্ডা মেজাজে ঠান্ডাভাবে নিজেকে সবার সাথে মিশিয়ে চলেন এবং তার এত বেশি ফ্যান ফলোয়ার। আপনারা জানেন যে এই মানুষটাকে ভালোবাসে না এমন কোনো মানুষ আমার পরিচিত নেই। অ্যাটলিস্ট এই মানুষটার সাথে যে মানুষ যারাই অ্যাটলিস্ট একবার পরিচিত হয়েছে, একবার দেখা হয়েছে, তাকে ডেফিনেটলি এই পরিচয়ের মাঝে এবং পরিচয়ের মধ্য দিয়েই ভালোবাসতে বাধ্য হয়েছে। তো আর পরিচয় দেওয়ার নেই, আমার মনে হয় এবার সরাসরি আমরা একটু সামনে নিয়ে আসতে চাই আমাদের সবার প্রিয় আলী মুর্তজা স্যারকে। আমাদের সাথে আজকে আলী মুর্তজা স্যার আছেন। আলী মুর্তজা স্যার আজকে আমাদেরকে কথা বলবেন স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। বিকজ অফ স্যার হচ্ছেন নিয়ে এত বেশি কাজ করেছেন, এত বেশি কাজ করেছেন যে স্যারকে আপনারা দেখে বুঝতে পারবেন আমি স্যারের বয়স অনেক ছোট হলেও স্যারকে আমার চেয়ে অনেক বেশি তরুণ দেখা যাচ্ছে, জাস্ট অনলি বিকজ অফ তার নিজের স্পেস থেকে ম্যানেজ করে চলতে পেরেছেন। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রচুর পরিমাণে মানুষ কানেক্টেড হয়েছেন, সবাই স্যারকে শুনতে পাচ্ছেন। এটা দেখেও আমি বুঝতে পারছি স্যারের জনপ্রিয়তা। যাই হোক, আমি আর আমার স্যারের পরিচয় না দিয়ে আমি চলে যাচ্ছি স্যারের কাছে। তার নিজের মুখে নিজের পরিচয় আমাদের কাছে সবার কাছে দিবেন। স্যার প্লিজ। থ্যাংক ইউ কায়ুম, থ্যাংক ইউ। শুকর আলহামদুলিল্লাহ। আমি আগে করুণাময়ের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে এত চমৎকার একটা বিষয়ের উপরে আজকে লাইভ প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। এজন্য আসলে কৃতজ্ঞতা করে শেষ করা যাবে না। যে আজকে যদি আমরা চিন্তা করি যে সময়ে আমরা আজকে লাইভ প্রোগ্রাম করছি, এই সময়ে এই যে প্রযুক্তি ব্যবহার করে আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারছি, মানে এটার জন্যও শুকরিয়া। মানে এরকম একটা পরিস্থিতিতে যে আমরা এরকম একটা সুন্দর বিষয় নিয়ে, মানে সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেলাম, এটার জন্য করোনার প্রতি আমরা মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যারা কানেক্টেড আছে, দেখেন যে এই সামর্থ্য বা কতজনের আছে যে এই প্রযুক্তিটাকে ব্যবহার করে এইরকম একটা আলোচনা শোনার জন্য নিজেদের সময় বের করে আলোচনায় আসা। তো আমি ভিউয়ারদেরকেও আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের প্রতিও, যে তাদের সময় বের করে এরকম একটা বিষয় শোনার জন্য তারা কানেক্টেড হয়েছেন সেই কারণে। তো আমার নামে অনেক কিছুই কাইয়ুম বলে ফেলেছে, এটা খুব বেশিই বলে ফেলেছে। আমি খুব সাদাসিধে সাধারণ মানুষ। তো আজকে আমরা আসলে কিছু জিনিস শেয়ার করব যে স্ট্রেস নিয়ে। তো কাইয়ুম যে তো ইন্ট্রোডাকশনে যদি আপনি কিছু দিয়ে শুরু করেন তাহলে আমরা আপনি যেটা বলেছিলেন সাদাসিধে মানুষ, আমি স্যার এটার সাথে সেটা হচ্ছে যে এখনো আছে নিজের সেই জ্ঞানটাকে খুঁজে তো আমরা সবাই জানি, সবচেয়ে বেশি জানে এবং যারা ফলবর্তী গাছ তারা হচ্ছে একটু সবসময় নেই থাকে, ডাউন টু দ্য আর্থ সবসময় থাকে। আমরা জানি আপনি ডাউন টু দ্য হচ্ছে রুটে কি আছে সেটা আমরা জানি। তো আমার মনে হয় আমরা আসলে স্ট্রেস, আসলে আমি সরাসরি টপিকে চলে যেতে চাই যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক।
স্ট্রেস জিনিসটা আসলে কি, এই জিনিসটা আপনি আমাদেরকে একটু জানাবেন। আসলে ধন্যবাদ কায়ুম। আলোচনার বিষয়বস্তু সবাই জেনে গেছে বাই দ্য টাইম, ম্যানেজ ইউর স্ট্রেস থ্রু মেডিটেশন। সো আমরা স্ট্রেস নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আজকের যে সিচুয়েশন, মানে সবচেয়ে উপযোগী যে উদাহরণ দেওয়ার জন্য খুব বেশি সোর্স থেকে কোনো কিছু কালেক্ট করতে হবে না। যে আজকে যে কোভিড-19 সিচুয়েশন, আসলে সারা বিশ্বময় যে আতঙ্ক, এই আতঙ্কটা প্রচার করার সময়ও বলা হচ্ছে আতঙ্কিত থাকবেন না। মানে এরকম একটা পরিস্থিতিতে আমরা আসলে স্ট্রেসের বাইরে কেউ না। তো True. ইভেন মানে এমনও ঘটনা ঘটছে যে আমরা যদি কেউ একটু কাশি দিই অথবা হাঁচি দিই, সেটার ক্ষেত্রেও আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি পাশে এরকম কোনো কাজ করেও ফেলে, সেক্ষেত্রেও দেখা গেল যে খুব একটা পরিবেশ কেমন তৈরি হয়, যে মনে হয় সে সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছে। এখন যেটাকে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, মানে শব্দটা নিয়েও আমি কথা বলেছি যে সোশ্যাল ডিস্টেন্সিংটা আসলে কি মিন করে বলা হলো জানি না আমরা। এটা হওয়ার কথা ছিল ফিজিক্যাল ডিস্টেন্সিং। তো শারীরিক দূরত্বটাকে সামাজিক দূরত্ব বানিয়ে দেওয়া হলো। কি কারণে? যারা করেছে আদৌ তারাও কি অর্থটা বুঝে করেছে নাকি এটা মালিক ভালো জানেন। বাট এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের মানে নার্ভাস ব্রেকডাউন প্রত্যেকটা মানুষেরই হয়ে যাচ্ছে। যে সিচুয়েশন এমন যে স্বাভাবিক চলাফেরা বন্ধ, নিজেদের ঘরের মধ্যে থাকা, অ্যাংজাইটি, কি করব, কি হবে। মানে আমরা হয়তো আলোচনা করতে করতে একটা পর্যায়ে যে এই বিষয়গুলো জানতে পারবো যে মনের চরিত্রটা কেমন। তো মন পেছনে থাকতে ভালোবাসে, অর্থাৎ অতীত নিয়ে অনুশোচনা করতে পছন্দ করে। আবার অনেক সময় সে ভবিষ্যতের দুশ্চিন্তা করতে থাকে, মানে বর্তমানে থাকতে চায় না, এটা মনের নেচার। তো আমাদের অধিকাংশেরই কিন্তু এরকম ঘটনাই ঘটছে। সো এই স্ট্রেস জিনিসটা যদি আমরা ছোট্ট সাধারণভাবে বুঝি, বুঝতে চাইলে পৃথিবীর সৃষ্টি থেকে যদি শুরু করি, মানে হিস্ট্রি অফ স্ট্রেস ইজ অ্যাজ লং অ্যাজ দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড বলা যায়। অর্থাৎ জন্ম থেকে আমাদের স্ট্রেস শুরু। হাবিল কাবিলের গল্প সবাই জানি আমরা। সেখানেও কিন্তু স্ট্রেস থেকেই তাদের একটা খুনের ঘটনা পর্যন্ত ঘটে গেছে। প্রথম খুনের সূত্রপাতটা শুরু হলো সেখানে। তো এই যে স্ট্রেসটা কিন্তু সেখানে। আবার যদি আমি বলি যে স্ট্রেসের কোনো বয়স, কোনো প্রফেশন, কোনো এরিয়া এগুলো কি বাছাই করে কিনা? আজকে যদি আমরা বড়রা তো স্ট্রেস ঠিক আছে, ছোট বাচ্চার কথাও যদি চিন্তা করি, সেও কিন্তু স্ট্রেসে থাকে। আমাদের ঘরের বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল করলে দেখবো যে ওদের যদি একটা দামি খেলনা থাকে আর ও যদি আজকে জানতে পারে যে ওর কাজিন আসছে, তাহলে কিন্তু ওর এই যে স্ট্রেস শুরু হয়ে গেল, কোন খেলনা কোথায় লুকাবে আর কোনটা তার সামনে দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না। সো ছোট থেকে বড় এমন কেউ নাই যেটা স্ট্রেসের বাইরে আছে। তো আসলে ঘটে কি, আমরা যদি সায়েন্স তত গভীরে না গিয়েও যদি দেখতে চাই যে কি ঘটে আসলে ব্রেনের মধ্যে, স্ট্রেস জিনিসটা হচ্ছে যে আমাদের এই হিউম্যান বডির মধ্যেই একটা সিস্টেম চালু হয়, সেটা হলো ফ্লাইট অর ফাইট রেসপন্স। এটা কিন্তু আদিকাল থেকেই, মানে সার্ভাইভ করার জন্য এটা একটা মানে কৌশল যেটা ইনবিল্ট হিউম্যান বডির মধ্যে দেয়া আছে, যে আমি কি পালিয়ে বাঁচবো নাকি ফাইট করে বাঁচবো। তো এই জিনিসটা যখন তৈরি হয় ব্রেনের মধ্যে, তখন ব্রেনের একটা ছোট্ট পার্ট আছে, হাইপোথ্যালামাস পার্ট, এ কিন্তু নার্ভাস সিস্টেমে একটা মেসেজ পাঠিয়ে দেয়। তো নার্ভাস সিস্টেমে যখন মেসেজ পাঠিয়ে যায়, তখন কিন্তু কিছু স্ট্রেস হরমোন তৈরি হয়। মানে ইটস নট লাইক যে আমি একা একা স্ট্রেস হয়ে গেলাম, আমি প্রস্তুতি নিলাম যে আমি এখন স্ট্রেসড হবো, এরকম না। আমি যখন এই বিষয়গুলো চিন্তা করছি, তখন কিন্তু নার্ভাস সিস্টেমে ওই যে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সটা আমাকে আমার ভিতরে একটা মেসেজ তৈরি করে দিচ্ছে, যে কারণে যে স্ট্রেস হরমোন গুলো, কর্টিসল নামক হরমোন, এখন সবাই মোটামুটি এই জিনিসগুলোর সাথে পরিচিত, অ্যাড্রেনালিন হরমোন, এই হরমোন গুলো নিঃসরণ হওয়া শুরু হয়। তখন ফিজিকে কি কি প্রভাব পড়ে, লাইক হার্টবিটটা বেড়ে যায়। এরপরে আমাদের কিন্তু পেশিগুলো শক্ত হয়ে যায়, মাংসপেশি শক্ত হয়, আর চামড়ার নিচের যে
কোষগুলো আছে, রক্তকোষ, এই মুখগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়, যাতে স্ট্রেসড অবস্থায় থাকলে খেয়াল করলেই দেখা যাবে যে যদি কোনো অ্যাক্সিডেন্টও হয় রক্তক্ষরণ কিন্তু কম হয়, কারণ ওটা স্কুইজড হয়ে যায়। আবার আইবল গুলো বড় বড় হয়ে যায়, মানে যাতে আমি খুব স্পষ্টভাবে দেখতে পারি বিষয়গুলো, মানে আমি কি ফাইট করব নাকি আমাকে পালাতে হবে, এই বিষয়ে ডিসিশন এগুলো কিন্তু খুব সেকেন্ডের মধ্যে হয়ে যায় ভিতরে। আবার ব্লাড সুগারটা বেড়ে যায় এনার্জিটা বাড়িয়ে দেওয়ার জন্য। আর ইমিউন সিস্টেমটা ইটস গ্রেটলি হ্যাম্পার্ড স্ট্রেস যখন তৈরি হয়। তো এই যে ফ্লাইট অর ফাইট রেসপন্স, এটা কিন্তু জাস্ট ভিতরে ব্রেন থেকে এই যে হরমোন নিঃসরণের মধ্য দিয়ে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই যে সিচুয়েশন যেটার সামনে পড়ে আমার এই অবস্থা হলো, আসলে কি ব্রেন শুধু বাস্তব ঘটনা দেখলেই এরকম করে? না, বাস্তবের চাইতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে স্ট্রেস তৈরি করে সেটা হচ্ছে কল্পনা। আমরা কল্পনায় যদি বিপদ চিন্তা করি, ব্রেনের একটা লিমিটেশন আছে, ব্রেনের অনেক ক্ষমতা, আজকে হয়তো অল্প কিছু আমরা শেয়ার করব, ব্রেনের অনেক ক্ষমতা, তার মধ্যে একটা লিমিটেশনও আছে। লিমিটেশনটা হচ্ছে যে ব্রেন বাস্তব এবং কল্পনা এর ভিতরে কোনো পার্থক্য করতে পারে না। ব্রেনের এই লিমিটেশনের কারণে যেটা হয় যে আমরা যদি কল্পনায় কোনো বিপদ চিন্তা করি, সেম হরমোন নিঃসরণ হয়, সেম তৈরি হয় ফিজিকে, সেম রিয়াকশন তৈরি হয়। আর ছোট্ট উদাহরণ দিই, কেমন এটা কায়ুমেরও হয়ে থাকবে বা আমাদের ভিউয়ার অনেকেরই হয়ে থাকবে এরকম, যে আমরা শীতের রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি, হ্যাঁ, তো এরকম স্বপ্ন আছে না যে বাঘ তাড়া করছে, কিন্তু আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, দৌড়াতে পারছি না। ইনফ্যাক্ট এমন হয় স্যার, মাঝে মাঝে উপর থেকে পড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে পড়ছে তো পড়ছে। রাইট, সো পড়ছি, মানে এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, মানে দৌড়াতে পারছি না, বাঘও আসছে, এমন সময় হয়তো দেখা যাচ্ছে বাঘ আমার উপরে হামলাও করলো, আর আমি মানে চিৎকার করে উঠলাম, চিৎকার করে উঠে দেখি যে আমি আসলে ঘুমায় আছি লেপের মধ্যে। তো ইনফ্যাক্ট ঘুম থেকে জাগার পরে কি হয়, আমরা লেপটা সরাই দিয়ে দেখি যে আমি পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। আমি না দৌড়িয়েছি, না বাঘ সামনে এসেছে, না এরকম কোনো বাস্তব ঘটনা ঘটেছে। তাহলে আমার ঘাম ঝরলো কেন, আমার আতঙ্ক তৈরি হলো কেন? এই সব কিছু তৈরি হচ্ছে কিন্তু ইনসাইড দ্য ব্রেন কিন্তু ও ডিফারেন্সিয়েট করতে পারছে না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা। আবার মাঝে মাঝে এমনও হয়, ছোটবেলায় এগুলো ঘটতো আর কি, বাংলা সিনেমা দেখে শাবানা বা এই ধরনের কারো কারো সিনেমায় অনেক দুঃখ থাকে, হ্যাঁ, সাদা কালো টিভিতে দেখতাম আর কি। তো দেখতে দেখতে যেত, আবার সেটা আবার কেউ দেখে কিনা, হ্যাঁ, আড়ালে যে চোখ মুছে নিতাম। এত দুঃখ, এত কষ্ট। আমার ছোটবেলা মনে হতো কি যে আল্লাহ এই সময় যেন খুনটুন না করে এখন একটা গান দিয়ে দিক না, তাহলেই তো সব ছুটে যায়। মানে ছোট মন যা চিন্তা করতো আর কি। তো এই যে এত স্ট্রেস, আমি তো দেখছি মুভি, আমি জানি এটা বাস্তব না, এটা গল্প, কিন্তু ব্রেন সে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছে না, সে কিন্তু তার আবেগটা ঠিকই ছড়িয়ে দিল। তো এই যে স্ট্রেসটা, এটা কাল্পনিক স্ট্রেসটা আমাদের বেশি আজকের এই সিচুয়েশনে। যদি কায়ুম বলি আমরা যে প্রতিটা মানুষ কিন্তু নিজেরা যতটা বাস্তব স্ট্রেসের সম্মুখীন হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু কাল্পনিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে ডিপ্রেশন তৈরি হচ্ছে। আমরা যদি কর্পোরেট লাইফ নিয়ে কথা বলি, তাহলে কত কোম্পানি কত লসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারছি। তো এখন কি হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে কখনো কখনো ইনকাম, কখনো পেমেন্টটা রিডিউস করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ছাঁটাই করা হচ্ছে। মানে প্রেসিডেন্ট রোনাল্ড উইলসন রিগানের কথা মনে পড়লো। উনি মজা করেই বলছিলেন, 40th প্রেসিডেন্ট অফ ইউএস গভর্নমেন্ট, বলছিলেন যে যখন প্রতিবেশীর চাকরি হারায় তখন এটা মন্দা, আর যখন নিজের চাকরি হারায় তখন এটা হচ্ছে ডিপ্রেশন। আসলে এই যে ডিপ্রেশনের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, কাল্পনিক আমার কি হবে, আবার অনেকের কিন্তু বাস্তবে ঘটেও গেছে। সো বাস্তবে যখন ঘটে গেছে তখন কি করতে হবে চাইতে বেশিরভাগ চিন্তা দখল করে আছে কিন্তু কি হবে আমার ভবিষ্যতে, ওই দুশ্চিন্তা নিয়ে
বেশিরভাগ সময় কাটছে। কেউ একটা ফোন করলেই আরে ভাই বললেন, নেগেটিভ তো একটা কথা এই যে দিয়ে শুরু হয়, রাইট? রাইট, তো এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এই সিচুয়েশন গুলো কিন্তু নিজেদের ভিতরে কল্পনার জগতেই বেশি হচ্ছে। দেখা যাচ্ছে ডব্লিউএইচওর একটা রিপোর্ট দেখলাম, ওরা বলছিল যে পৃথিবীতে অ্যারাউন্ড 35 crore অফ পিপল যারা ডিপ্রেশনে ভুগছে। মাই গুডনেস। তো 60-এর দশকে এই ডিপ্রেশনে ভোগা মানুষের গড় বয়স ছিল 29 বছর। তো সব যেখানে ইয়াং গড় এজ। বয়স 29 বছর, সেখানে বিলো 29 এজের পিপলও আছে। হোয়ারএজ এখন সেই অ্যাভারেজ এজ নেমে আসছে 14-এ, 14-তে। ক্যান ইউ ইমাজিন? তার মানে টিনেজারদেরও কত বড় অংশ এখন বয়স ডিপ্রেশনের পরে মধ্যে। বুঝার সাথে সাথে তার ডিপ্রেশনটা শুরু হয়ে যাচ্ছে। রাইট। সো এটা কিন্তু খুব অ্যালার্মিং। তো আমরা এই যে ডিপ্রেশনের মধ্যে বা এই ডিপ্রেশন থেকে স্ট্রেস, এই স্ট্রেসের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, কত ধরনের অসুখ বিসুখ তৈরি হচ্ছে। এখন তো স্ট্রেসকে বলা হয় মাদার অফ এভরি কাইন্ড অফ ফ্যাটাল ডিজিজেস। আমরা যদি চোখ বন্ধ করে 3টা ডিজিজের নাম মনে করি, যে কেউ মানে ফ্যাটাল মারাত্মক ডিজিজ বললে ওয়ার্ল্ড ওয়াইড 3টা রোগ যদি বলা হয়, তাহলে সবাই কিন্তু 3টার নাম নেবে। এই এক, হার্ট ডিজিজ, হাইপার টেনশন, ডায়াবেটিস, এর সাথে তো লাইন ধরেছে, হ্যাঁ, স্ট্রোক আছে, আইবিএস আছে। আর ইমিউন সিস্টেমটা তো মানে ড্রাস্টিক্যালি ডাউন হয়ে যায় যখন আমরা স্ট্রেস থাকি। আমরা আসলে এমন সিচুয়েশনে কথা বলছি, সিচুয়েশনটা বারবার আসছে। এই কোভিড সিচুয়েশনে ডাক্তাররা, অভিজ্ঞ যারা আছে, সবাই কিন্তু বলছে যে ইমিউন সিস্টেমটাকে আপ করে রাখতে হবে। তারা কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছে। তারা খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে ইমিউন সিস্টেমটাকে কিভাবে আপ করা যায় সেটাও বলছে। আবার এক্সারসাইজ, মেডিটেশন। হার্ভার্ড মেডিকেল স্কুল তো তাদের রিপোর্ট প্রকাশ করে দিল যে কোভিড-19 সাথে ফাইট করার জন্য যোগা এবং মেডিটেশন এটা গ্রেটলি ওয়ার্ক। তো এই যে এত ভয়াবহ রকমের যে রোগগুলো এই স্ট্রেস থেকে আসে, তারপরেও কিন্তু আমরা স্ট্রেস ভালোবাসি। মানে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসি কেন বলছি, যে এই হতাশা বিলাসিতা কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়। কিছু মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন কেমন আছে, ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এমন যে তোমাতেই পুরো শেষ হয়ে যাবো বা তোমার জীবন আর হারিয়ে। রাইট রাইট। হ্যাঁ, কেমন আছেন জিজ্ঞেস করলে তাদের মনে হয় যে এইটা না বললে মানে তাদের নেচারের সাথেই বিরুদ্ধাচরণ করা হয়ে যায়, যে না রে ভাই ভালো না, এই চলছে, কোন রকমে কেটে যাচ্ছে টাইপের। তো কনসিকুয়েন্সেস গুলো কি এই স্ট্রেসের কারণে যে অসুখগুলো হচ্ছে, ভয়াবহ। এখন দেখা যাচ্ছে কি যে আমাদের দেশেও মৃত্যু হার যদি চিন্তা করা হয়, একসময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানুষ মারা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগে শোকে, কলেরা, ডায়রিয়া, এটা সেটা। কিন্তু এই ভিআইপি অসুখ যেগুলা মানে ইউরোপ কান্ট্রির যে সকল অসুখগুলো, মানে হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, এগুলো তো আমাদের জাতির মধ্যে কিন্তু ছিল না। ডায়াবেটিস জিনিসটা তো আমরা পরিচিত হলাম আমাদের বয়স না, আমাদের ছোট বয়সের ওরাও মনে হয় জানতে পারছে প্রথম তারা যে ডায়াবেটিস বাংলাদেশে কখন শুরু হলো, এই হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি। সো এখন দেখা যাচ্ছে সেইখানে সারা পৃথিবীতে অ্যারাউন্ড 56%। আমার মনে হয় কি স্যার, এই জায়গায় আপনার সাথে ঢুকতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে আগের সময় এবং বর্তমান সময়। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ল্যাপটপের সাউন্ডটা কি অন করা? হ্যাঁ, ল্যাপটপের সাউন্ডটা অন করা মনে হয়। একটু যদি অফ করে দেন, আমার সাউন্ড ইকো হচ্ছে। ইকো করছে না এখন? ঠিক আছে, সরি, ইন্টারাপশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও ক্যান। এখন ঠিক আছে স্যার, মানে ইকো হচ্ছিল তো অনেকেই মানে বলছিলেন যে সাউন্ড নাকি প্রবলেম করছে। তো আমি যেটা বলছিলাম স্যার, আপনি বলছিলেন যে আমাদের বাবারা, আমাদের দাদারা, তার আগে যাদের কথা শুনছিলাম, ইনফ্যাক্ট আমি যদি বলি গতকালকেও বা তার আগের দিন বোধহয় আমি আমার কথা বলছিলাম শ্বশুরের সাথে, ওনারা যেটা বলছিলেন, বা আমার নানার কথাও হঠাৎ করে কিছুদিন আগে গল্প চলে আসছিল। আমার নানা আলহামদুলিল্লাহ অনেক ভালো বয়স দিয়েছেন ওনাকে, ইনফ্যাক্ট ওনার বয়স 100-এর কাছাকাছি। এখন পর্যন্ত মানে উনি দেখা যাচ্ছে মানে হার্ট চিবিয়ে খায়, মানে দ্যাট কাইন্ড অফ এনার্জি ওনার আছে। ইনফ্যাক্ট উনি এখন পর্যন্ত দেখা যাচ্ছে কোথাও যেতে হলে না, মানে রিকশায় যায় না, হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে যে যাওয়াটা আমাদের মানুষের যে ওই যে স্ট্রেসিং মডার্ন লাইফ, যে প্রশ্নটা আমরা স্যার এই মুহূর্তে কথা বলছিলাম যেটা,
মানে Right. আপনার সাথে আমি কানেক্ট করছিলাম ব্যাপারগুলোকে। সো আপনি হ্যাঁ, যেটা আমি বলছিলেন মডার্ন লাইফে এসে যে কিছু কিছু জিনিস আমাদের কাছে চলে আসছে, কয়েকটা ডিজিজেস যেগুলো আমাদের এর আগে শোনা যেত না, যে ডায়াবেটিস এটা হতো যে কাইন্ড অফ যে এটা মানে রেয়ার কাইন্ড অফ কিছু একটা মানে রোগ আমাদের বাংলাদেশে। একজনকে দেখা গেছে সে হয়তো পুরো 1 লাখে একজন, তারপরে হচ্ছে রাইট। স্ট্রোক করে মারা গেছে সেটাও হচ্ছে বছরে হয়তো একজন। বাট এখন ব্যাপারগুলো হয়ে গেছে এরকম যে আমার মনে হয় আমি যদি চোখ কিডনি হসপিটাল, কপালে উঠবে কায়ুম, চোখ কপালে উঠবে। স্ট্রেস এর এই ডায়াবেটিস বা এই ব্লাড প্রেশার বা এই হার্ট ডিজিজে স্ট্রোক করে মারা যাওয়া এখনকার যে রেশিও, স্ট্যাটিস্টিক্স গুলো, দেখা যাচ্ছে কি যে প্রতি আমাদের ডায়াবেটিসে ভুগতেছে আমাদের দেশে, এই স্ট্যাটিস্টিক্স এখন দেখা যাচ্ছে ডব্লিউএইচওর একটা প্রতিবেদন, আচ্ছা তারা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে এখন প্রতি 11 জনে একজন ডায়াবেটিসে ভুগতেছে। মাই গুডনেস। সো ডায়াবেটিস হচ্ছে এমন একটা জিনিস, এটা আমাদের জন্য ডাল ভাত হয়ে গেছে যদিও, বাট আমি বলবো স্যার ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে সকল রোগের মা বাবা, যেটাই বলি স্যার আমরা। কারণ ওই রাইট। ডায়াবেটিসের জন্য বাকি সবগুলো রোগকে সে বহন করছে, সেটাকে কন্টিনিউ করছে এবং সেটাকে সে নিরাময় করার জন্য কিন্তু সুযোগটা দিচ্ছে না। তার মানে আর মানে আমরা আমরা কিন্তু দাওয়াতপত্র পাঠাচ্ছি স্ট্রেসের মধ্য দিয়ে, যে একেবারে রাইট হ্যাঁ রাইট চলে আসো, মানে ভুড়ি ভোজন করার জন্য চলে আসো আমার কাছে। হ্যাঁ। রাইট। সো আবার অ্যাডাল্টদের অবস্থা যদি আমি মানে পার্সেন্টেজে হিসাব করি, ব্লাড প্রেসারে এখন অলমোস্ট 18% অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্কদের মধ্যে 17-18% মানুষ এখন ব্লাড প্রেসারে ভুগতেছে। 17 সালে যেখানে প্রতি 6 জনে একজন স্ট্রোকে মারা যেত, আর হার্ট ডিজিজে 7 জনে একজন মারা যেত। তো এই জিনিসগুলো কিন্তু বাড়ছে। তো এখন যদি আমরা চিন্তা করি যে এই যে স্ট্রেস গুলো আসছে কোথা থেকে, সোর্স কোথায়, তো সেটার ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে খুব সহজ কথা, আমরা যদি চারপাশের পরিবেশ চিন্তা করি, এটা আমাদের স্ট্রেসের কারণ হতে পারে। ইভেন ইভেন আমাদের পরিবার, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিও কিন্তু আমাদের স্ট্রেসের জন্য কারণ হতে পারে, মানে সোর্স অফ স্ট্রেস। হ্যাঁ হ্যাঁ, বা হয় এটা অস্বীকার করার সুযোগ কম। এরপরে আমাদের প্রফেশনাল এরিয়া, এরপরে সামাজিক ব্যাপারটাও কিন্তু আছে। তো এই জায়গাগুলো যে একদম একদম, আমি যদি প্রফেশনাল জায়গা চিন্তা করি, যে আজকে আমার কোনো কলিগের সাথে যদি উচ্চবাচ্য হয়, তাহলে আমি উচ্চবাচ্য যে সময়টা পর্যন্ত হলো বা একটা অড সিচুয়েশন ক্রিয়েট হলো, আমি কিন্তু সেটা অফিসে রেখে আসতে পারছি না, আমি এটার সাথে নিয়ে বেড়াচ্ছি। মানে কতটা সুইসাইডাল হতে পারে বিষয়টা, এটা আমরা এই রিঅ্যাকশনের মতো হয়ে যায়, যে চেইন করে 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 নিয়ে যাচ্ছে। জি, আমি এই কথাগুলো বলছি, কিছুক্ষণ পরে এখন মনে হবে কি যে এই কথাগুলো, এই বিষয়গুলো আমরা জানি, এই কথাগুলো নিয়ে আমরা অনেক কথা বলি, এই কথাগুলো আমরা অনেক পড়েছি, বাট আলটিমেটলি আমি চেষ্টা করব কি যে এই কথাগুলো আমরা পড়েছি, জানি, মানে জ্ঞানের পর্যায়ে সীমাবদ্ধ আছে, কিন্তু এগুলো কি রিয়েলাইজ করি কখনো আমরা? এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমরা কি কখনো একটু বসে চিন্তা করেছি, থেমেছি? মানে কখনো কখনো থেমে যাওয়াটাও অনেক বড় অ্যাকশন। আমরা সবসময় ছোটাছুটিকেই মনে করি অ্যাকশন, সবসময় দৌড়াদৌড়িটাকেই মনে করি অ্যাকশন। মানে জীবন মানে হচ্ছে না থামা, বাট থামাটাই যে অনেক সময় জীবনের অনেক বড় গতি এনে দিতে পারে, সেই বিষয়গুলো আমরা দেখি, চেষ্টা করছি আজকে আলোচনায় আসে নাকি সেগুলো। তো এই জায়গাগুলো থেকে, এই এলিমেন্ট গুলো থেকে আমাদের স্ট্রেস চলে আসে। তো স্ট্রেস আসতেই পারে, আমি কিন্তু স্ট্রেসের বাইরে না। আমার যদি মন থাকে, আমার যদি নার্ভাস সিস্টেম কাজ করে, আমার যদি ব্রেন কাজ করে, তাহলে কিন্তু স্ট্রেস আসবে, বাট আমি সেটাকে কতটা ম্যানেজ করে চলতে পারছি। রাইট, এটাই হচ্ছে বিষয়। তো আমরা কেন ম্যানেজ করতে পারি? সবচেয়ে বড় কয়েকটা যদি কারণ দেখতে পাই, মানে কজেস আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে প্রথম বড় কারণ হচ্ছে নেগেটিভ দৃষ্টিভঙ্গিটা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি। তো নেতিবাচকতা আসলে এটা একটা বিভ্রম, মানে মানুষকে সবসময় পেছনে টেনে ধরে। নেতিবাচকতা এত ভয়াবহ একটা জিনিস, মানুষকে সবসময় কিন্তু পেছনে টেনে রাখে, সে সামনে এগুতে দেয় না। কারণ আপনার সাথে কোনো বিষয়ে যদি আমার, উই আর ভেরি গুড ফ্রেন্ডস, আপনার সাথে আমার 10 বছর আগে একটা ঝগড়া হয়েছে, রাইট? তো এই ঝগড়ার পরে আমি যদি আপনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে রাখি, এটা 10 কেন, এটা 100 বছরেও রিমুভ হবে না যদি আমি পোষণ করে রাখি।
এখন কাইয়ুম থাকে, ফর এক্সাম্পল লন্ডন প্রবাসী কাইয়ুম, আমি বাংলাদেশে, সে 10 বছর পর ফেরত আসলো। তো কোনোভাবে যদি রাস্তায় দেখাও হয়, তাহলে ওই যে ভিতরের যে নেগেটিভিটি, এটা এমন ভাবে সেট হয়ে আছে, তো দেখা যাবে যে দেখা হওয়ার সাথে সাথে ভিতরে গজগজ শুরু হয়ে গেছে। একদম রাইট। দুইজন, হ্যাঁ, কেউ কারোর সাথে হয়তো কথাও বলছি না, পার হয়ে গেল। স্যার দেখা যাচ্ছে জিজ্ঞেস করলো যে কেমন আছে, তখনও ভিতর থেকে মনে হয় যে কেমন আছে এটা কিভাবে যেন বললো, তারপরে হচ্ছে তারপরে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলে মনে হবে কিভাবে যেন বাড়িয়ে দিল, তারপরে হাঁটতে গেলে মনে হবে কিভাবে যেন আমার দিকে হেঁটে আসতেছে, মানে আমার দিকে বুঝি একটু দাম্ভিক ভাবে তাকাচ্ছে, মানে অল নেগেটিভ চিন্তা ভাবনা ভিতরে চলে আসে, মানে ইমিডিয়েট। তো মানুষ যখন এই নেগেটিভ এর ভিতরে বসবাস শুরু করে না, তখন সে ভয়াবহ একটা এরিনের ভিতরে ঢুকে পড়ে। পজিটিভিটির বিষয় নিয়ে আলাপ আমি করব না, কারণ পজিটিভিটির অনেক আলোচনা সবাই জানে, সবাই বুঝে। একটা কোট আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে যে বি হ্যাপি নট বিকজ এভরিথিং ইজ গুড, বাট বিকজ ইউ ক্যান সি গুড ইন এভরিথিং। মানে চারপাশে সবই ভালো আছে এই জন্য তুমি সুখী, এরকম না, মানে সবকিছুর মধ্যে তুমি ভালো কিছু খুঁজে পাও, সেটার জন্য তুমি সুখী হও। তো পজিটিভিটি এটা একটা নেগেটিভ, এই বিষয়টা একটা বড় কারণ স্ট্রেসের। আরেকটা যে ওই যে ক্যারি অ্যাওয়ে বললাম, বহন করে বেড়ানো, হ্যাঁ, বহন করে বেড়ানো, এই কথাটা আসলেই আমার একটা গল্প মনে পড়ে, ইফ ইউ লাইক। তো এক বৌদ্ধ ভিক্ষুর কথা বলছি, যে সে তার এক শিষ্য তার সাথে, ও আচ্ছা, এটা গৌতম বুদ্ধেরই গল্প। মহামতি বুদ্ধ একবার এক সাঁকো পার হতে নিয়ে দেখলেন যে এক মহিলা একটু বিপন্ন হয়ে গেছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, জঙ্গল পাশে। সো এখন এই পুলটা এক বাঁশের বা এক কাঠের পুল, এই তো এরকম একা পারও হতে পারছে না। তো তার শিষ্যকে সাথে নিয়ে এখন চিন্তা করছে যে আমরা তো সন্ন্যাসী, এখন যদি এই নারীর হাত ধরা হয় তাহলে তো আমাদের ধর্মটা একটু ব্যাঘাত ঘটে। তো অনেক চিন্তা ভাবনা করে এর চাইতে মহিলার জীবন বিপন্ন রেখে জঙ্গলের এই পাশ রেখে যাওয়া তো যায় না, তো তাকে হাতটা ধরে পার করে নিয়ে রেখে দিলেন, হ্যাঁ, যাতে নিরাপদে সে মহিলা বাড়ি পৌঁছাতে পারে। তারপর সেখান থেকে তার আশ্রমে চলে গেলেন। তো এই যে শিষ্য তার পেছনে পেছনে যেতে যেতে কতবার যে বলেছে, মানে ধর্ম গেল, ধর্ম গেল, গুরু আপনি এটা কি করলেন, মানে আপনি এই নারীর হাত ধরলেন, আপনার এতদিনের সাধনা একদম সব তো জলে গেল। হ্যাঁ, তো তিনি চুপ চুপ শুনছেন শুনছেন, কোনো কথা নাই, কোনো কথা নাই। আশ্রমে পৌঁছার পরে যখন সে বলেই যাচ্ছে, তখন তাকে থামিয়ে দিয়ে বললো, দেখো, আমি নারীর হাত ধরে পাপ করেছি, ঠিক আছে, কিন্তু আমি নারীটাকে তো সেই কুলের এপারেই রেখে চলে এসেছি। তুমি যে তোমার মাথায় ওকে বহন করে এত দূর পর্যন্ত নিয়ে এলে, তোমার পাপ কতটুকু হবে এখন তুমি ভাবো, তুমি কত পাপ করলে, এই যে বয়ে বেড়ানো। সো আমরা আমাদের এই স্ট্রেসের একটা বড় কারণ হচ্ছে যে আমরা যখন কোনো ধরনের সিচুয়েশন ফেস করি, এটা নিয়ে পড়ে থাকি, এটা বয়ে বেড়ায়, তখন এই বিষয়গুলো তৈরি, তখন জীবনটা দুর্বিষহ করে তোলে, পরিবারে বলি বা অন্যান্য জায়গায়। সো আবারও বলছি যে স্ট্রেস আসবে না তা না, কিন্তু স্ট্রেস কিন্তু আমার জীবনের অংশ হতে পারে না, মানে আমি এটাকে অংশ করে রাখতে পারি না। তো এত এত ভয়াবহতা, মানে আমরা যেটা মানে করি আর কি, শিষ্যের মতো করে বোধহয় চলতে আমরা বেশি পছন্দ করি, জীবনের অঙ্গ যেমন করে ফেলি, আবার তোতা পাখির মতো সেটাকে মানে প্রতিনিয়ত মানে বলতে থাকা আওড়াতে থাকা, সেটাতেই বোধহয় আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। আমি জানি না, যে স্ট্রেস ইন মডার্ন লাইফ, এটার সাথে আমার মনে হয় এটা খুব বেশি কানেক্ট, যে আমরা খুব বেশি এটার ভিতরে ঢুকে যেতে এবং এটাকে নিয়ে আসতে আমরা বেশি পছন্দ করি। মানে আমরা আসলে বুঝে উঠতে পারছি না যে কোনটাকে আমাদের আঁকড়ে ধরা উচিত আর কোনটাকে ফেলে দেওয়া উচিত, আমরা ভুল জায়গাতে ভুলভাবে থেকে যাচ্ছি। আমি অনেক লাকি, নাইজুল ভাইয়ের একটা প্রোগ্রাম পেয়েছিলাম, রেফারেন্স না দিয়েই পাচ্ছি না। তো সেখানে একটা বিষয় খুব চমৎকার ভাবে উনি ফুটে তুলেছেন, যে আমাদের স্ট্রেসের কিন্তু আরো একটা কারণ হচ্ছে যে আমার কি নাই, আমার আরো চাই, কত চাই, যত পাই তত চাই। এই যে এটাও কিন্তু স্ট্রেসের একটা কারণ, এটাকে কনজিউমারিজম বলা যেতে পারে। তো তো এত এত ভয়াবহতা আমাদের, কিন্তু এই যে কি নাই নিয়ে চিন্তা করতে গিয়ে আমাদের যে কি আছে সেদিকে আমাদের মনোযোগটাই হারায় গেছে। তো এই স্ট্রেস থেকে কি আমাদের কোনো মুক্তি নাই?
অ্যাবসলিউটলি স্যার, সেটাই এখন হচ্ছে আমার প্রশ্ন। আপনি এভাবে স্যার আপনি আমাদেরকে যে দেখাচ্ছেন এই স্ট্রেস মানে সবাই আমাদেরকে একের পর এক সবাই চিন্তা করছে যে ভয়াবহ খালি দিকে নিয়ে স্ট্রেস চলে নিয়ে এত যাচ্ছে। কথা। হ্যাঁ, এত ভয়াবহ পরিবেশ পরিস্থিতি সবই তো সো মুর্তজা ভাই আমরা তো জানি, কিন্তু মানে বের হবো কি করে? হ্যাঁ, রাইট, তো প্রশ্ন সামনে চলেই আসে যে আমি কিভাবে বের যতটুকু হবো। আমি রাইট, আমি আসলে বিশেষজ্ঞ না, কিন্তু আমি যতটুকু বিশ্বাস করি আমার বিশ্বাসের কথাটা শুধু বলবো আজকে, আর কিছু না, শুধু বিশ্বাসের কথাটা বলবো। তো আমরা যদি স্ট্রেসের ব্যাপারে বলি, যে সবচেয়ে বড় যে বিষয়টা, এই যে বি পজিটিভ, এক্ষেত্রে স্ট্রেস ডাউন হয়। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কিন্তু স্মরণ করতে পারি এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা রেগে যাও তখন দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ো। রাইট, তো এটার অর্থ কি? স্ট্রেস কিন্তু আসবে, রাগ হবে, কিন্তু এটাকে প্রশমিত করা এর দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। সো পরবর্তী পার্ট কিন্তু চলে আসলো দায়িত্ব নেওয়া, অর্থাৎ টেক কন্ট্রোল ওভার ইউরসেলফ। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। পারি না, ট্রু। এরপরে মন এবং ব্রেনের কিছু দু একটা কথা আসবে, তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলে নেই যে এই যে মন, আমরা অনেক সময় দাবি করি এটা আমার মন, কিন্তু আলটিমেটলি এটা আমার মন কিভাবে হয়? রাইট, আমার মন যদি হয় এটা, তাহলে এই মনকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারতাম। অথচ কে কি বললো, কার কি দেখলাম, কে কি কিনলো, কার কোনটা কি মডেল, আর এইগুলো আমার সুখ শান্তি হারাম করে ফেলে কি করে তাহলে? একেবারে তার মানে একেবারে আমার এই মন কিন্তু আমি নিয়ন্ত্রণ করছি না, এই মন কিন্তু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। একদম। তো নিজের উপরে নিয়ন্ত্রণ আনা, এটা অনেক বড় একটা কৌশল। মানে মন আর আমাকে নিয়ন্ত্রণ করছে, আবার হচ্ছে আমার মনটাকে নিয়ন্ত্রণ করছে। আমি বলবো পুঁজিবাদ যদি, যেটা আপনি সামনে নিয়ে আসছিলেন স্যার, মানে কনজিউমারিজমটা হচ্ছে তাহলে আমার মনটাকে নিয়ন্ত্রণ করছে। ট্রু, ট্রু। সো এই সেলফ কন্ট্রোলটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো আরেকটা জিনিস হচ্ছে যে গ্রেটফুল থাকা, অর্থাৎ Grateful. হোয়াট এভার উই হ্যাভ। এখন আমরা অনেক সময় চিন্তাই করতে পারি না কিভাবে গ্রেটফুল থাকবো, কি নিয়ে মানে গ্রেটফুল থাকবো। আজকে তো এই যে করোনার হাহাকার, হতাশা চারদিকে, হ্যাঁ চারদিকে হতাশা, তো হতাশা চারদিকে, এত মৃত্যুর মিছিল। আমরা স্ট্যাটিস্টিক্স দেখলে কিন্তু মিছিলটা ওই পাশেই বেশি, যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন, যারা খুব বেশি কি বলে এটাকে, স্বাস্থ্যকর খাবার খায়, হ্যাঁ তাদের হেলদি লাইফ লিড তাদের করে যারা, রাইট। হেলদি লাইফ লিড করে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিটেরিওরেটেড পিকচারটা অনেক হাই। বাট আমরা যদি চিন্তা করি আসলে কি আছে আমার, এই জিনিসটা চিন্তা করব কখন, এই সময়টা পাই না। সিম্পলি মানে আমি যদি আমার নিজেকে নিয়ে চিন্তা করি যে এই শরীরটা প্রভু, এই আল্লাহ আমাদেরকে দয়া করে এত চমৎকার একটা শরীর দিয়েছেন। এই শরীর মানে 70 থেকে 100 ট্রিলিয়ন কোষ দিয়ে যে শরীর তৈরি, আমরা কখনো চিন্তা করেছি আমরা অ্যাবসলিউটলি কি নট। নিয়ে গ্রেটফুল থাকবো? আমরা যদি নিজেকে নিয়ে একবার চিন্তা করতে বসি, বিলিভ মি, মানে জাস্ট সিট, জাস্ট পজ এন্ড স্টার্ট থিঙ্কিং যে আমাকে আল্লাহ কি কি দিয়ে সৃষ্টি করেছে, দয়াময়ের কত দয়া। এই যে 60,000 মাইল দীর্ঘ পাইপলাইন আমাদের শরীরের মধ্যে, বয়ে কান্ট বেড়াচ্ছে, right? ইমাজিন, হ্যাঁ পুরো প্রবহমান। শরীরের ভিতর দিয়ে এত লম্বা করে প্রবাহিত হচ্ছে, মানে আমাদের এই ভিতরে যে এই কি আছে। কি আছে, এই নার্ভ গুলাকে যদি আপনি জোড়া দেন, একটার সাথে একটা জোড়া দিয়ে যদি এই পৃথিবীকে পেঁচাতে থাকেন, তাহলে এই পৃথিবী দুইবার পেঁচিয়ে ফেলার পরেও 10,000 মাইল তার বেঁচে যাবে, এত এত তার। এই যে আমাদের একটা ফুসফুস আল্লাহ দিয়েছেন, এই যে ফুসফুস, মানে এই ফুসফুসের গঠন বা এর কাজ নিয়েও যদি আমরা চিন্তা করতে বসি, তাহলেও আমার মনে হয় না যে আমাদের গ্রেটফুল থাকার জন্য আর কিছু দরকার আছে। ফুসফুসের যে ছোট ছোট বল, এই ছোট ছোট বলের মধ্যে এই অক্সিজেন কণাগুলো গিয়ে সেখান থেকে হার্টের মাধ্যমে ব্লাড সার্কুলেশনের শরীরে যাচ্ছে, আবার আসছে। এটা আমি গভীর সায়েন্সে আমিও বুঝি না, বাট সাধারণ সায়েন্সে যদি বুঝি,
তাহলে এই যে আমার কিন্তু বেঁচে থাকার প্রক্রিয়াটাকে কন্টিনিউ রাখছে। আমার এই ছোট ছোট বলগুলোকে যদি কেটে কেটে আপনি জোড়া দেন, তাহলে টেনিস কোর্টের অর্ধেকটা ছাউনি দিয়ে দেওয়া যাবে। জাস্ট ইমাজিন যে আপনি একবার ইনহেল করছেন কত পরিমাণ অক্সিজেন, আর সেই অক্সিজেন কোনো হসপিটাল থেকে বা কোনো ই থেকে কিন্তু কিনতে হচ্ছে না, ফ্রি অফ কস্ট। যদি আমাদের অক্সিজেন নিতে হতো প্রতিবার শ্বাস নেওয়ার জন্য, মানে জাস্ট এটা চিন্তা করলেও তো ভয় লাগে, শরীরটার পশমগুলো দাঁড়িয়ে যায়। যে আমি যদি আমার প্রতিটা শ্বাস আমাকে গ্রহণ করতে হতো হচ্ছে টাকা খরচ করে, তাহলে আমি জাস্ট চিন্তা করি যে আইসিইউ তে যারা থাকছে, যারা আইসিইউ তে যাচ্ছে, অক্সিজেন নিচ্ছে প্রতিদিন, কত কত টাকা তাদেরকে বহন করতে হচ্ছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য, অক্সিজেন গ্রহণ করছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো স্রষ্টার কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞতা আমাদের থাকা উচিত যে আমাদেরকে এত সুন্দর করে সবকিছু দিয়ে দিচ্ছেন আমাদের প্রয়োজনীয় যা দরকার। ডেফিনেটলি কারণ আসলে যদি আরেকটু গভীরে চিন্তা করেন যে ঠিক আছে কিনতেই পাচ্ছেন আপনি, আপনার অঢেল পরিমাণ আছে, কিন্তু এমন যদি হতো যে আপনি অক্সিজেন সচেতন ভাবে না নিলে নিতে পারবেন না। খাবার যেরকম সচেতন ভাবে না নিলে খাওয়া যায় না, খাবার আপনা আপনা মুখে ঢোকে না, মুখে তুলে দিতে হয়, চিবাতে হয়, গিলতে হয়, পানির প্রয়োজন হলে দিতে হয়। আপনার সব ব্যবস্থা আছে, কিন্তু অক্সিজেন আপনাকে সচেতন ভাবে নিতে হবে। আপনি কখন ঘুমাবেন, ঘুমের সুযোগটা নেই আমার, কখন অন্য কাজ করবেন। সো এই যে বিষয়গুলো, আমাদের এই যে হার্ট, একটা মানুষের জীবদ্দশায়, আমি চিন্তা করছিলাম ওইভাবে যে ঘুমালে আমি শ্বাস নিতে সচেতন ভাবে তো নিতে হবে, আমার এটা মাথায় আসে নাই। তো ট্রুলি স্যার আমরা আসলে নিজেদেরকে নিয়ে একেবারে চিন্তা করি না, এটা একেবারেই চিন্তা করি না। এই হার্ট সে কিন্তু একটা মানুষের জীবদ্দশায় এভারেজ 4.5 কোটি গ্যালন রক্ত পাম্প করে। এরপরে এত এত সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, মানে কত সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের এই শরীরের মধ্যে। এগুলো ভিতরে ঢুকলে তো আমাদের আমাদের থেমে যেতে হয় আসলে তার সৃষ্টির আশ্চর্য রূপ দেখে। সো আমাদের গ্রেটফুলনেস থাকার কিন্তু অনেক কিছু আছে। দেখেন আমাদের একটা পরিবার আছে, পৃথিবীর অনেক সভ্য জাতি যাদের কিন্তু পরিবার নাই। আমরা বাইরে যাই হোক, যত কিছু হোক কায়ুম, ঝগড়াঝাটি, স্ট্রেস, জ্যাম, এটা ওটা, না পাওয়ার বেদনা, সবকিছু নিয়ে বাসায় আসার পরে কিন্তু আমার পাশে যে একজন, আমার ছেলে হোক, মেয়ে হোক, আমার স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, এসে যে একজন জিজ্ঞেস করছে যে কি হয়েছে বাবা তোর, এই জিজ্ঞেস করার মানুষও যাদের নাই, তারা কিন্তু হয় নাইট ক্লাবে যেতে হচ্ছে, না হলে একটা অ্যালসেশিয়ান পালতে হচ্ছে, রাইট? তো সেই দিক থেকে কত বড় সৌভাগ্যবান আমরা যে আমাদের একটা পরিবার আছে, মানে এটা শেয়ার করার জন্য, কথা বলার জন্য পাশে কেউ না কেউ আছে, রাইট? মানে এই যে আশ্রয়, এই যে মানসিক আশ্রয়, এই আশ্রয়টা আমরা বুঝি যারা এই বিদেশে যান অনেক সময়, তারা কিন্তু মানে মনের এই ক্রন্দনটাকে আমাদের সামনে প্রকাশ করেন যে ভাই দেশ যে কত ভালো এখন আমরা বিদেশে এসে বুঝতে পারছি। তো এটা কিন্তু কিসের থেকে বলে, ওই ফিলিং থেকে যে ফ্যামিলি থেকে সে কত দূরে, ফ্যামিলিটা তার জন্য কত বড় আশ্রয়। আজকে যদি আমরা মা বাবার কথা চিন্তা করি, আমাদের মা বাবা আছে, প্যারেন্ট আছে, প্যারেন্টস আছে, কারো কারো প্যারেন্ট আছে, কারো কারো প্যারেন্টস আছে। তো যাদের আছে তারা কত লাকি, কত লাকি। আর যাদের নাই তাদের মানে এই যে তারাও কিন্তু একটা দায়িত্বপ্রাপ্ত, সেই মা বাবা কিন্তু শিখিয়ে গেছে। আমরা জীবিত মা বাবার জন্য কি করছি, ইনকাম করছি, তাদের কিন্তু চাওয়া পাওয়া পূরণ করছি। মা বাবা চলে যাওয়ার পরে কিন্তু তাদের চাওয়া পাওয়ার শেষ নাই। তারা কিন্তু আমার কাছে এখনো আমার ইনকাম করা জিনিসই চাচ্ছে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়ে। আমার ইনকাম করা পার্থিব বস্তু এখন চায় না। আমাদের যাদের মা বাবা চলে গেছে তাদের মা বাবা কিন্তু আমার দিকে চেয়ে আছেন, আমাদের যাদের মা বাবা জীবিত আছেন তারাও আমাদের দিকেই চেয়ে আছেন।
তো আমাদের কিন্তু ইনকাম বন্ধ কারণটা যে করলে আসলে চলবে না। শুধুমাত্র আর্থিক বা পার্থিব কোনো কিছু, সেটা আসলে ওরকমটা না, রাইট, এটাও রাইট। এটা এটা আরেক ইনকাম, যেটার জন্য তারা হা করে বসে আছে। আমাদেরকে কিন্তু লালন পালন, শিষ্টাচার শিক্ষা দেওয়া। একটা চোরও যদি হয় কায়ুম, এই যে ছোটবেলায় যে মা বাবার যে শিক্ষাটা, আমি এমনি জাস্ট আমার চিন্তাটা শেয়ার করছি, যে একটা চোরও যদি হয়, আমরা ইসলামিক ধর্মাবলম্বী যারা, তাদের কথা যদি বলি, যে আরবিক মানে কোরআন শরীফ আমরা পড়তে পারি না পারি, আরবি লেখাগুলোকে আমরা কি পরিমাণ রেসপেক্ট করা শিখেছি ছোটবেলায়। একটা চোরও যদি চুরি করতে যে হ্যাঁ, যদি একটা এরকম আরবি লেখা কোনো কাগজ পায়, সেটা হয়তো কোরআনের কোনো আয়াত না, কিছুই না, তারপরেও কিন্তু সে ওই রকম একটা খারাপ কর্ম করা অবস্থায়ও তার মধ্যে একটা সেন্স কাজ করে, যে না এটা এই এটা 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 এটার পবিত্র জিনিস, এটাকে একটু সাবধানে সামনে রাখতে হবে, সামনে রাখতে হবে, সামনে মানে রাখতে হবে। বেয়াদবি করা যাবে না এর সাথে। তো এই যে সেন্স গুলো আমাদের মা বাবা শিক্ষা দেন, তাদের ঋণের ব্যাপার অন্য কিছু আলাপ নাই করলাম, আমাকে যে ভালো মন্দ চিনতে শিখিয়েছেন, সেটার জন্যই তো আমার অনেক করার। তো আমরা সুখের পেছনে ছুটছি, শুধুই ছুটছি। সুখ কোথায়? মানে ট্রু হ্যাপিনেস কোথায়, তাই না? মানে চোরের প্রসঙ্গ আসতে তো আমার মনে পড়ে গেল, স্ট্রেসকে আমরা ডাকাতি বলতে পারি। স্ট্রেস কাইন্ড অফ ডাকাত। ডাকাতরা কি করে? ছোটবেলায় গল্প শুনছি আমরা, এখন তো ডাকাতি কমে গেছে, কম। এখন রোড ঘাটে ছাড়া বাড়ি ঘরে খুব বেশি ডাকাতি তেমন হয় না। আগে ঘুমাতেই পারতাম না। রাইট, পাহারা দিতে হতো পাড়া গ্রাম। আবার ডাকাতদেরও একটা নীতি ছিল, এক অঞ্চলের ডাকাত নিজের অঞ্চলে ডাকাতি করতো না, অন্য অঞ্চলে যে করতো। এগুলো গল্প শুনেছি। তো ডাকাতরা যখন ডাকাতি করে, তখন কিন্তু হাত পা চোখ মুখ সব বেঁধে দেয়, মা বোনদের কানের দুলগুলো ছিঁড়ে নিয়ে যায়, খুলে নিয়ে যায় না। তো স্ট্রেস ইজ সামথিং লাইক এরকম। ডাকাত রবার তারা কিন্তু আমাদের মানে হাত পা নাক কান চোখ মুখ সব বন্ধ করে দেয়। মানে জাস্ট একটু যদি একটু থেমে কেউ চিন্তা করে যে আমি যখন স্ট্রেসড হই আমি কি করি, এই কি আমি স্ট্রেস অবস্থায় আমি যা করি, এর পরে আমি যখন শান্ত হই তখন আমার ওই কাজ নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, তখন তো আমাকে হাউতাশি করতে হয় শুধু, তাই না? নিজেকেই চিনতে পারি না। তো তার মানে এরকম একটা ডাকাতকে আমরা প্রশ্রয় দিই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সুখের খোঁজে, সুখ কোথায় সেটা খুঁজতে মানে জায়গা সঠিক না চেনার কারণে আমাদের এই ঘটনাগুলো কিন্তু হয়। দালাই লামা তিব্বতের ধর্মগুরু, বৌদ্ধদের ধর্মগুরু দালাই লামাকে এক তরুণী প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য কি? তো তরুণীর প্রশ্ন করার পেছনে একটা উদ্দেশ্য ছিল দালাই লামাকে একটু থামিয়ে দেওয়া, একটু চিন্তা করে উত্তর দিই, দেখি এত বড় প্রশ্ন আমি করে ফেললাম, হ্যাঁ, পারপাস অফ লাইফ। তো দালাই লামার খুব ছোট্ট উত্তর ছিল, তিনি বলছিলেন যে হ্যাপিনেস ইজ দ্য পারপাস অফ লাইফ, বাট মাই কোয়েশ্চেন ইজ হাউ টু অ্যাচিভ হ্যাপিনেস। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মানে এটাই হচ্ছে আসলে, আমিও আপনাকে ওইটাই প্রশ্ন করতে যাচ্ছি। আসল কোয়েশ্চেন হচ্ছে এটা। তরুণী তখন কিন্তু ভড়কায় গেছে যে এইবারে আসল কোয়েশ্চেন যদি এটা হয় তাহলে এটার উত্তর। তো তখন তিনি নিজেই বলেছিলেন হ্যাপিনেস হচ্ছে টু বি কন্টেন্টেড উইদিন ইয়োরসেলফ, নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা, নিজের যা আছে অল্পে তুষ্ট, যা আছে কম্প্যাশন, অ্যাঙ্গার রিলিভ করা, আরো কয়েকটা প্রসঙ্গ আছে, কিন্তু এই যে যা আছে তাই দিয়ে। হ্যাঁ, রিচার্ড লায়ার্ডের ব্রিটিশ ইকোনমিক্স রিচার্ড লায়ার্ডের একটা বিখ্যাত বই আছে হ্যাপিনেস লেসন্স ফ্রম নিউ সায়েন্স। এই বইয়ে উনি হ্যাপিনেসের দিয়েছিলেন এভাবে যে হ্যাপিনেস হ্যাজন্ট রাইজেন উইথ ইনকাম। মানে আমাদের কিন্তু ইনকাম বাড়লে হ্যাপিনেস বাড়ে, এই সূত্রটা একদমই ভুল। আমরা অনেক বেশি ইনকাম করতে পারি মানে এটা হ্যাপিনেস আসবে এরকম। ওয়ান মোর, আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু ওয়ান মোর। আমরা একটা চাই
একটা চাই মানে বললে আমার থেমে যায় আমার না। যদি দেখা যাচ্ছে আমার স্যার আমার কি যে বলে স্পোর্টস কার আছে, আমি ফিল করি আমার যদি একটা এরোপ্লেন থাকতো, আমার হচ্ছে একটা হয়তো সেডান আছে, আমার কাছে মনে হচ্ছে আমার যদি একটা স্পোর্টস কার থাকতো, আমার কাছে হচ্ছে একটা বাইক আছে, মনে হচ্ছে আমার যদি একটা কার থাকতো অ্যাটলিস্ট, আমার বাইসাইকেল আছে, মনে হচ্ছে আমার যদি একটা ইয়ে থাকতো অ্যাটলিস্ট এই বাইকটা থাকতো, যে হেঁটে যাচ্ছে তার মনে হচ্ছে যে আমার যদি একটা বাইসাইকেল অ্যাটলিস্ট থাকতো, আর যার পা নাই তার মনে হচ্ছে আমি যদি হাঁটতে পারতাম অ্যাটলিস্ট। সো দিস ইজ দ্য সো থিং, ইয়া। সাইকেল গুলো এরকম, হ্যাঁ, মানে একটা ঊর্ধ্বমুখী কার আর একটা নিম্নমুখী কার। সো এই যে গ্রেটফুলনেস, রাইট, কন্টেন্টেড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, সেটার মধ্যে কিন্তু আবার মানে সূত্র উল্টা, সেটার মধ্যেই প্রবৃদ্ধি আছে। দ্য মোর ইনকাম দ্য মোর হ্যাপিনেস, এটা ভুল তত্ত্ব। ঠিক সঠিক আচ্ছা, তত্ত্বটা হচ্ছে যে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা মানে হচ্ছে প্রবৃত্তি। রাইট, তো আমি পবিত্র কোরআনের সূরা লোকমান পড়ছিলাম, তো পড়তে গিয়ে দেখলাম 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আহ, তোমরা আমার কৃতজ্ঞতা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজেরই কল্যাণ করে। মানে মানে আল্লাহ আমি যখন যে এরকম একটা ঘোষণা দিচ্ছেন, যে যে মানে সরাসরি স্রষ্টাই বলে দিচ্ছেন যে তুমি স্রষ্টাই বলে কৃতজ্ঞতা দিচ্ছেন, প্রকাশ সিস্টেমটা করো, এরকম। রাইট, তার মানে এই সিস্টেমটা উনি তৈরি করে দিচ্ছেন, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজেরই কল্যাণ করে। এখন আবার আরেকটা ভুল থাকতে পারে ভিতরে আমাদের, সেই ভুলটাও তিনি ভাঙায় দিলেন। আর যে কৃতজ্ঞতা করে না, ওই একই আয়াতে বলছেন যে কৃতজ্ঞতা করে না তার জেনে রাখা দরকার যে আল্লাহ তো অভাবমুক্ত ও সদা প্রশংসিত। তার মানে তার এই কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতার জন্য অভাব বোধও নাই, তার এটার অভাবও নাই, এবং তার প্রশংসা করার কোনো কিছুর অভাব নাই, যেটা আমার কাছ থেকে পেতেই হবে এরকম না। বাট সিস্টেমটা কি করে দিয়েছেন যে আমি গ্রেটফুল হলে এটা আমারই কল্যাণ। তো আমি গ্রেটফুল হলে কি হয়, জাস্ট আমরা যদি সহজে আমাদের ভিতরে কি হয় আসলে, আল্লাহ পাক বলে দিলেন, এমনি এমনি তো বলে দেন নাই, সিস্টেমটা তো হচ্ছে সেভাবে সেট করে দিয়ে বলে দিয়েছেন, তাই না? তো আমরা বলছিলাম স্ট্রেস হলে কর্টিসল নামক হরমোন নিঃসৃত হয়, শরীর হ্যাঁ সংকুচিত হয় পেশিগুলো, তারপরে নার্ভাস সিস্টেম মানে হার্টবিট বেড়ে যায়, তারপরে চোখ বড় বড় হয়, এত এত কিছু নেগেটিভ জিনিস তৈরি হয়। হ্যাঁ, বাট যখন আমরা গ্রেটফুল থাকি তখন এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোন গুলোকে হ্যাপিনেস হরমোন বলা হয়। মানে আমি এটা দেখার পরে আমার এত ভালো লেগেছে, আই লাইক টু শেয়ার, যে এখানে একটা হরমোন নিঃসৃত হয় এন্ডরফিন। মানে ইটস ম্যাজিক। ব্রেনের মধ্যে এন্ডরফিন তৈরি হয়, এন্ডোজিনিয়াস মরফিন। তো মরফিন নাম আমরা সবাই চিনি, এটা পেইন কিলার। তো দয়াময় যে আমাদের শরীরের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে মরফিন তৈরি করার কারখানা বানিয়ে রেখেছেন, এবং জাস্ট বিকজ অফ ইউ আর হ্যাপি, ইউ আর গ্রেটফুল, এই মরফিন তৈরি হয়। যখন আপনি খুশি থাকছেন, যখন আপনি গ্রেটফুল থাকছেন, তখন এন্ডরফিন তৈরি হচ্ছে, শরীরের ব্যথা বেদনা দূর হয়ে যায়। এখন অনেক সময় ব্যায়াম করার ক্ষেত্রে পার্ক গুলোতে সকালবেলা হাঁটতে গিয়ে দেখবেন যে আপনি কিছু লাফটার ক্লাব আছে মনে হয়, হ্যাঁ, হা 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 করে হাসে। সো দের ইজ এ সায়েন্স বিহাইন্ড লাফিং। তারা হাসে কেন? ওই সকালবেলা তারা এই লাফটারের মধ্য দিয়ে তাদের এই এন্ডরফিনটাকে ইনক্রিজ করার চেষ্টা করে, শরীরের ব্যথা বেদনা। এমনিও যদি আমরা একটু হাসি আড্ডার মধ্যে থাকি না, অনেক সারাদিন কি হয়, আমাদের তো পরিবারে কারো না কারো বিয়ে শাদী হয়েছে, অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, হ্যাঁ, সাজা গুজা এটা ওটা, মানে এই আয়োজন সেই আয়োজন, রাত ভর জেগে লাইটিং এটা সেটা করে পরদিন মেহমান বিদায় করার পরে শরীর কি আর ঠিক থাকে? মনে সব ছেড়ে দেয় না? তারপরেও যদি আমরা এক জায়গায় বসে যখন এই যে গল্প শুরু করি, একটু আড্ডাবাজি শুরু হয়, একটু হাসাহাসি হয়, মানে কোথায় থেকে যে ব্যথাগুলো চলে যায় আমরা কিন্তু জানি না। সায়েন্স এখানে কাজ করে, এখানে কাজ করে এন্ডরফিন। আরেকটা হয় সেরোটোনিন, এটা হ্যাপিনেস হরমোন। সেরোটোনিন, এই হরমোনটা আপনি যখন খুশি থাকেন, এই হরমোনটা নিঃসৃত হয়, আপনাকে কিন্তু সোসিয়েবল করে তোলে, অর্থাৎ আরেকজনের সাথে মেশার ব্যাপারে আগ্রহ তৈরি করে দেয়। হ্যাঁ, আপনার আরেকজনের সাথে কথা বলা, নিজেকে এক্সপ্রেস করা, আরেকজনেরটা শোনার আগ্রহ, এই যে ফিলিংটা তৈরি করে দেয়, এটি সেরোটোনিন।
মানে এটাকে সোসিয়েবল হরমোনও বলা হয়। আচ্ছা হ্যাঁ, চমৎকার একটা হরমোন তৈরি হয় ইফ ইউ আর গ্রেটফুল, এই জিনিসগুলো তৈরি হয়। আরেকটা হয় ডোপামিন। ডোপামিন এমন একটা হরমোন, এটাকে রিওয়ার্ড হরমোন বলা হয়। হ্যাঁ, কাইম মনে আছে ছোটবেলায় যখন আমাদের রেজাল্ট দেখতাম, হ্যাঁ, রেজাল্ট একদম দেখার পরে আমার যদি right, টপে রেজাল্টটা থাকতো, তখন স্কোরবোর্ড থেকে যে কয়টা লাফ দিয়ে আম্মার কাছে গেছি, একদম হ্যাঁ, রেজাল্টটা জানানোর জন্য। হ্যাঁ, এই যে আনন্দটা, দিস ইজ বিকজ অফ ডোপামিন। right, হ্যাঁ, যখন পিঠ চাপড়ে বাবা বলে দিল যে গ্রেট মাই সান, গো right, অ্যাহেড, চমৎকার। কোন শিক্ষক যদি পিঠ চাপড়ে দেয়, মানে এই তখনকার যে সুখ অনুভূতি, এই সুখ অনুভূতি অনলি বিকজ অফ ডোপামিন। আরেকটা হরমোন আছে অক্সিটোসিন, এইটাও আচ্ছা হ্যাপিনেস হরমোন। এই হরমোনটাকে বন্ডেজ হরমোন বলা হয়। এইটা আমাদের মানে পুরুষরা এই ফিলটা করতে পারে না তেমন। এটা নারীদের ক্ষেত্রে এই ফিলিংটা আসে যখন গিভিং বার্থ টু এ চাইল্ড। মানে এক্সট্রেনিয়াস পেইন, মানে যে কষ্ট আসলে আমরা বুঝতে চাইলেও বুঝতে পারবো না, এই আচ্ছা কষ্টের পরে যখন বেবি জাস্ট গিভেন বার্থ, যখন জন্মগ্রহণ করে ফেলে বাচ্চাটা, তখন যে মায়ের মধ্যে যে এই যে সুখ, এই সুখটা মানে সব দুঃখ সব কষ্ট ভুলিয়ে দেয়। এটার একমাত্র কারণ এই যে অক্সিটোসিন সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই আনন্দ, এত পেইন মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। নাই হয়ে যায়। সো গ্র্যাটিটিউডটা তখন কাজ করে ভিতরে। দ্যাট ইজ অনলি বিকজ অফ থিংস দ্য হরমোনস রিলিজেস। এইটা আসলে গ্রেটফুলনেস থাকার কারণে। আমরা খুঁজে পাই না কেমনে গ্রেটফুল থাকবো। এত এত দুশ্চিন্তা, এত এত দুর্ঘটনা, এত এত মৃত্যুর খবর, এত কিছু বাইরে। আর আমি যদি একটু নিজের ভিতরে ডুব দিই, তাহলেই কিন্তু আমি খুব সহজে আমি খুঁজে পাবো যে আসলে আমার গ্রেটফুল থাকতে হবে কি কারণে। Right. আর এই স্ট্রেস আসার যে Grateful কারণগুলো থাকার আমি জন্য দেখতে পাচ্ছি, আসলে আমি বলবো প্রত্যেকটা জিনিসের জন্য তো আমার গ্রেটফুল থাকা উচিত। এই যে আমি দেখতে পাচ্ছি সেটার জন্য গ্রেটফুল থাকা উচিত, আমি খেতে পারছি সেটার জন্য গ্রেটফুল থাকা উচিত, আমি যে গন্ধটা পাচ্ছি সেটার জন্য গ্রেটফুল থাকা উচিত, আমি যে খাবারটা ভালো না মন্দ এটা যে ফিল করতে পারছি সেটার জন্য গ্রেটফুল থাকা উচিত। ইনফ্যাক্ট আমি যে গরম বা ঠান্ডা সেটা ফিল করছি সেটার জন্য গ্রেটফুল। মানে গ্রেটফুল থাকার জন্য তো আসলে আমাদের থাউজেন্ডস অফ রিজন আছে যেটার জন্য রিজন, আমাদের গ্রেটফুল থাকা উচিত। সো আমাদের কিন্তু হয় এত কি ছোট ছোট রিজনস আমাদের চারপাশে, রাইট এত রিজনস চারপাশে, কিন্তু আমরা এগুলো রিজনস গ্রহণ করতে পারি না, ভিতরে নিতে পারি না। কারণ একটাই, আমার এই যে মন, আমার এই আমার মনে হয় মনটা কিন্তু এটার এত একটা কারণ হচ্ছে বিক্ষিপ্ত। এরকম যে আমার চারপাশে সবকিছু আছে যে আমি অনেকটা ফিল করে ফেলেছি যে এটা তো আমার জন্যই। এই যে আমার জন্য এই ফিলটা থেকে হয়তো বোধহয় আমাদের এই জায়গা থেকে আরো অনেকটা সরে আসে যে আমরা এই গ্রেটফুলনেসটা হতে পারি না যে আমার এই চারপাশের অক্সিজেন এটা তো আমার জন্যই। সো আমার তো গ্রেটফুলনেস হওয়ার কিছু নেই। আমার এই যে আমি কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি এই গাছগুলো সেটা গ্রহণ করেই নেবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, দ্যাট ইজ দ্য মানে ন্যাচারাল প্রসেস। ওয়াই শুড আই বি দ্য অ্যাকচুয়ালি যে গ্রেটফুলনেস আমার ভিতরে কেন আসবে? সো আমার মনে হয় জিনিসগুলো তো আমার আমাদের জন্য বরাদ্দ, রাইট। আমার জন্য আমি কেন্দ্রিক আইসেন্ট্রিক হয়ে আমরা আসলে অনেক বেশি এই জায়গা থেকে সরে গিয়েছি, এটা আমার কাছে মনে হয়। স্রষ্টা কিন্তু এগুলার মক্কর আবার আমাদের জানেন। হ্যাঁ, উনি জানেন জন্য আচ্ছা মাঝে মাঝে আমাদের উপরে আবার বিপদ দিয়ে পরীক্ষা করেন। আচ্ছা আর বলেন যখন আমি বিপদ দিই, মানে আল্লাহ নিজেই বলছেন যে আমি যখন বিপদ দিই তখন তোমরা কায়মানুবাক্যে শুধু আমাকেই ডাকো। রাইট এরপরে যখন রাইট আবার সুখের দিনগুলো আসে তখন আবার অকৃতজ্ঞ হয়ে যাও। এনিওয়ে, সো এই যে মানে নিজের ভিতরে ডুব দিতে পারি না, কারণ কিন্তু একটাই, কারণ আমাদের যে মনের শক্তি, ব্রেনের শক্তি, এই শক্তিগুলো সম্পর্কে আমাদের পরিচয় কম। মানে আমরা যে একটু এর শক্তি সম্পর্কে পরিচিত হতে পারলে মানে মিরাকল আমার মধ্যেই আনা সম্ভব। কারণ আমার এই মনের যে শক্তি এত বিক্ষিপ্ত, এত বিচ্ছিন্ন, না আমি যে আমাকে সময় দেব, আমার মধ্যে ডুববো, কখন ডুববো? আমি তো সবাইকে নিয়ে ব্যস্ত, আমি আমার জব নিয়ে ব্যস্ত, আমার পরিবার নিয়ে ব্যস্ত, আমার সন্তান নিয়ে ব্যস্ত। আমি বলছি না ব্যস্ততাগুলো খারাপ, এগুলো ব্যস্ততা আমার দায়িত্ব। বাট আমার এই দায়িত্ব এত বেশি পরিমাণ হয়ে গেছে যে আমাকে নিজেকেই সময় দেওয়ার সময় নেই। আজকে আমরা কিন্তু সবচেয়ে বেশি পিছিয়ে গেছি এই জায়গাটাতে
যে নিজেকে সময় দেওয়া, কথাটা শুনতে কিন্তু স্বার্থপর স্বার্থপর একটা গন্ধ আছে, বাট বিলিভ মি, আপনি যদি অন্যের পরের স্বার্থ নিয়ে কাজ করতে চিন্তা করেন, তাহলে প্রথমে আগে নিজের ভিতরে ঢুকতেন। এইটা হচ্ছে মূল কাজ। প্রথমে নিজেকে বুঝতে হবে। আমরা এই যে সূর্য কত কত লক্ষ মাইল দূরে, সেই সূর্যের তাপ, সেই সূর্যের কেন্দ্রের তাপ কিন্তু আমরা এখানে ফিল করি না। কারণ কি? তাপটা বিক্ষিপ্ত, ছড়ানো। এইটাকেই যদি আমি কনসেন্ট্রেটেড করি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, তখন কিন্তু আমি আবার আগুনও ধরিয়ে দিতে পারি। আগুন ধরিয়ে দিতে পারি। সো আমাদের কিন্তু এই যে ব্রেন, যেটা এই ব্রেনের শক্তিটা নির্ভর। এখন অনেকেই ব্রেন সম্পর্কে পড়ছে, অনেকেই জানে এই বিষয়গুলা। নিশ্চয়ই আমার সাথে যারা আজকে জয়েন করেছে তারা অনেকেই এই বিষয়গুলো পড়েছে, জানে। 100 বিলিয়ন নিউরন, এই 100 বিলিয়নস অফ নিউরন আমাদের ব্রেনের মধ্যে। সেদিন নাইজুর ভাই এই বিষয়টা নিয়ে আলাপ করেছিলেন। তো তার মধ্যে আবার 2 লাখ মাইল তার পেঁচানো। এরপরে আমরা যদি ব্রেনের ক্যালকুলেশন পাওয়ার চিন্তা করি, এখন সবচেয়ে সুপার কম্পিউটার ক্রে 1 কে যদি আপনি উদাহরণ হিসেবে নেন, তাহলে ক্রে 1 হচ্ছে সুপার কম্পিউটার। তো সুপার কম্পিউটারের ক্যালকুলেটিং পাওয়ার হচ্ছে 400 মিলিয়ন পার সেকেন্ড। সো ইটস হিউজ। বাট ইফ ইউ কম্পেয়ার টু দ্য সেম পাওয়ার টু দ্যাট অফ সুপার কম্পিউটার, এটা ব্রেনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এটা only 20,000 বিলিয়ন পার সেকেন্ড। মানে হচ্ছে ব্রেনের 1 মিনিটের ক্যালকুলেশন যদি সুপার কম্পিউটারকে দিয়ে রাখা হয়, ব্রেনের 1 মিনিটের ক্যালকুলেটিং পাওয়ার করতে যদি সুপার কম্পিউটারকে ব্যবহার করা হয়, তাহলে মাত্র 100 বছর সময় লাগবে সুপার কম্পিউটারের ব্রেনের এই 1 মিনিটের ক্যালকুলেশন করতে। সো এই যে যেটা নিয়ে স্যার আপনি কথা বলছিলেন, যে গ্রেটফুলনেস থাকা, নিজের ভিতরে ডুব দেওয়া, নিজেকে জানা, চারপাশে সবকিছুর মানে কৃতজ্ঞ হওয়া। মানে এখন যদি আমি চিন্তা করি যে আমরা মানে একটা সময় ছিল যে আমার একটা কম্পিউটার যদি হতো, এই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করতাম যে আমার একটা পিসি হতো। যখন ফার্স্ট আমরা প্রথম দিকে ল্যাপটপ তো তখন ছিল না, পার্সোনাল কম্পিউটার বলে একটা সিআরটি মনিটর সহ একটা ইয়ে ছিল, সিপিইউ সহ ছিল। ওইটাই যদি থাকতো, ওইটা নিয়ে কি একটা ফিল ছিল আমাদের। তারপর এখন ল্যাপটপ আসলে এখন ফিল করি কোর i5, কোর i3, i5, i7, এন্ড দেন আমরা আপডেট মডেলের কথা চিন্তা করছি। বাট আমার মাথার মাঝে যে সোর্সটা কি দিয়ে দিয়েছেন সেটা নিয়ে কিন্তু আমরা আসলে কখনো চিন্তা করার সুযোগ পাইনি। আপনি আমাদেরকে আসলে এভাবে চোখ খুলে দিচ্ছেন স্যার, এটা আমার বিশ্বাস আমাদের সাথে যারা আছেন তারা ব্যাপারটাকে অনেক ভিতর থেকে ফিল করবেন। এবং অনেকে অনেকগুলো প্রশ্ন করছেন স্যার, আমি আসলে প্রশ্নগুলো নিব একসাথে আপনাদেরকে দিয়ে দিব। সো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের কলকাতা থেকে স্পন্দন রয় আমাদের সাথে জয়েন করেছে। সো ভালো লাগছে, আসলে প্রচুর মানুষ আমাদের সাথে হয়েছে। গুড। সো স্পন্দন দা, ইটস ভেরি গুড টু সি ইউ देयर। খুবই ভালো। হ্যাঁ। সো জি স্যার, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আসলে এই যে গ্রেটফুলনেস থাকা বা পজিটিভ থাকা বা আরো কিছু ব্যাপারে বলছিলাম। তো আমরা যদি এই যে নিজেদের মধ্যে কনসেন্ট্রেট করতে পারি, তাহলে কিন্তু এটা সম্ভব। সো সেটা কিন্তু এই যে মেডিটেশন, এখন আবার মেডিটেশন বললে সবগুলা সোজা হয়ে বসলো কিনা, মানে মেডিটেশন শব্দটা শোনার পরে মনে হয় বিশেষ কোনো কৌশল, কোনো কসরত আছে শারীরিক, একটু টান টান হয়ে এটা ওটা করতে হবে কিনা। আসছি পরে, সেটা নিয়েও কথা বলবো কিভাবে কি করতে হবে। বাট আমরা এই যে ব্রেনের বিষয়টা যেটা বলছিলাম, যে এত ক্ষমতাধর ব্রেনটাকে আমরা কাজে লাগাতে পারছি না, এটা কি কারণ সেটা মানে আমি কিছুক্ষণ পরেই বলছি। তার আগে আরেকটা জিনিস বলে নেই, যে মন এবং ব্রেনের কিন্তু খুব ওতপ্রোত একটা সম্পর্ক। এই কানেকশনটা ইনএভিটেবল কানেকশন। যদি আমরা কম্পিউটারের বিষয়গুলাই বুঝতে চাই খুব সহজে, এটা খুব সহজেই সবাই বুঝতে পারি। আমরা যদি ব্রেনকে কম্পিউটারের প্রসেসর বলি, তাহলে কমান্ড হচ্ছে, সফটওয়্যার হচ্ছে মন। অর্থাৎ মন কমান্ড দিচ্ছে, সেটা ব্রেন প্রসেস করছে। এই সিম্পল বিষয়। সো মন কত কথা বলে, হ্যাঁ, এটা নিয়ে তো গানও আছে মনে হয়। হ্যাঁ, একদম। তো সায়েন্টিস্টরা দেখছেন যে মনের 3টা লেয়ার আছে। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, যেটা এখন আমরা আছি, আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আরেকটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড।
তো আনকনসিয়াস মাইন্ডটাকে আবার সাধকরা, যারা সুফি সাধক, যারা সাধনা করেছেন, ধ্যান চর্চা করেছেন, সত্যের সন্ধান পেয়েছেন, এরকম সাধকরা সেটাকে কিন্তু অতি চেতন আখ্যা দিয়েছেন, যেটাকে সায়েন্টিস্টরা আনকনসিয়াস মাইন্ড বলছেন, সেটাকে সাধকরা বলছেন অতি অতি চেতন। তো আমি মূলত এখন যে বিষয়টাকে সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। আমাদের যে মন লাগাম মানে না। কনসিয়াস মাইন্ড কি করে? আপনাকে লজিক, তারপরে কি বলে, ম্যাথস, সায়েন্স, এগুলো দিয়ে কিন্তু কনসিয়াস মাইন্ড কাজ করে। যুক্তি ছাড়া সে কাজ করতে চায় না। হ্যাঁ, নিজের সাথে যুদ্ধ করে তারপরে হয়তো কাজ করে। অনেক সময় যুক্তি মানতে পারছি না, ঠিক আছে, না মানার পরে আমি হয়তো জোর করে করছি, এটা একটা হতে পারে। সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে পাওয়ারফুল, সবচাইতে পাওয়ারফুল। কারণ সাবকনসিয়াস মাইন্ডে যদি কিছু কোনো তথ্য যায়, কোনো আইডিয়া যায়, কোনো পরিকল্পনা যায়, মানে ওর ঘুম হারাম। ওকে, ও পাগল মন যেটাকে বলা হয় না, এই সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে সেই পাগল মন। মন কেন এত কথা বলে? মানে সাবকনসিয়াস মাইন্ডের উপরে আমাদের কন্ট্রোল নাই কারণেই এত কথা বলে। অর্থাৎ মনের মধ্যে যদি, সাবকনসিয়াস মনে যদি কোনো কিছু একটা গেঁথে যায় তাহলে হয়েছে। তো অনেক সময় বিষয়টা কিরকম হয়, এমনি জাস্ট আমার ফিল থেকে বলছি, এটা এমনও হতে পারে কিনা যে নামাজের মধ্যে আমাদের মন কিন্তু বিক্ষিপ্ত হয়ে যায়, চারদিকে ছুটে বেড়ায়। আমরা এই কৌতুকও জানি, দোকানের হিসাব নামাজের মধ্যে এসে মিলে যায়। রাইট, কাইম দারুণ একটা জিনিস মনে করে দিছে। সবার এই বিষয়টা সবার জানা। তো আমি যেটা বলছিলাম যে সাবকনসিয়াস মাইন্ড ভয়ঙ্কর রকমের শক্তিশালী। মানে ভয়ঙ্কর শব্দটা বলার কারণ হচ্ছে নেতিবাচক ভাবে কিন্তু সে একই রকম শক্তিশালী। ইতিবাচক ভাবে শক্তিশালী, নেতিবাচক ভাবে শক্তিশালী। তো অর্থাৎ সে যদি কোনো নেগেটিভ ইনফরমেশন পায়, এ আপনার সর্বনাশ করে ছাড়বে। ওই যে অফিসের ঝগড়া ভুলতে পারেন না, অথবা ঘরেও যদি আমি বলি যে ঝগড়া হয়েছে ঘরবালির সাথে, কিন্তু এই ঝগড়া বা কোনো একটা, মানে একটা ব্যাড ইনসিডেন্ট আছে যেটা মনের মধ্যে থাকে আমাদের, 10 বছর পরেও যখন আবার ঝগড়া হয় তখন কিন্তু টেপ রেকর্ডার সবই বাজে। হ্যাঁ, রাইট। হয়তো ঝগড়া হয়েছে মাসে একবার, 10 বছরের সংসার, এরকম করে হয়তো বছরে 12 বার ঝগড়া হয়েছে, কিন্তু 10 বছর পরেও যখন রেকর্ড বাজানো হয়, এত এত ভালো সুখ স্মৃতি যে আমার মানে আমার জীবন সঙ্গিনীর সাথে আছে বা সঙ্গীর সাথে আছে, এগুলো কিন্তু মনে পড়ে না। মনে পড়ে কোনগুলা? হ্যাঁ, ধারাবাহিক ভাবে সব মনে পড়ে ঝগড়ার জিনিসগুলা, যে কত কত মানে কি কি করেছিল কে। হ্যাঁ, একবার যখন শুরু হয় বাস রেকর্ড বাজতে থাকে, ঘন্টাখানিক চলতে থাকে। তো সাবকনসিয়াস মাইন্ডটা এরকম, যে ওর মধ্যে যদি একটা জিনিস গেঁথে যায়, ও এরকম পাগলা, এরকম ভয়ঙ্কর। তো এই সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের কিন্তু ট্রেন করাতে হবে। এই যে 3টা লেয়ার, এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে যদি আপনি একটা মেসেজ দিয়ে আসতে পারেন, তাহলে আপনার লাইফটা এই স্ট্রেস আপনাকে খেতে পারবে না, এর ডাকাতি করতে পারবে না অ্যাটলিস্ট। এখন আমাদের কি হয়, আমরা দরজা খুলে দিয়ে বসে থাকি, আবার আমাদের রবারি করে যখন চলে যায় তখন বলি আমার পোড়া কপাল। হ্যাঁ, এবং এটা প্রমাণ দেই। আবার নিয়ে গেলে হচ্ছে আমি বলবো হচ্ছে যে আমার কপাল পোড়া, আমাকেই বুঝি দেখলো। রাইট কায়ম, এটাও আমরা প্রমাণ দিই যে এই যে দোস্ত বলছিলাম না আমার পোড়া কপাল, এই যে দেখো, সেটা আবার প্রমাণ। আমি যে দরজা খুলে রেখেছিলাম আমাকে মানে ধ্বংস করার জন্য সবকিছু, যে আমি রাস্তা মানে যে বলে না খাল কেটে কুমির তো নিয়ে আসে, আমরা সেটা কুমিরকে আনার জন্য পুরোপুরি খালটা অনেক সুন্দর করেই করেছিলাম, পানি অনেক সুন্দর করে ভরে দিয়েছিলাম, সেটা কিন্তু একবারও ফিল করি না। রাইট, সো এইটা হচ্ছে বিষয়। তো এই যে এটা যদি আমি করতে পারবো, তখনই করতে পারবো যখন আমি আমার ভিতরে ডুব দিতে পারবো। রাইট, আমি অনেক কৌশল কিন্তু জানি। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে বিজ্ঞ না, কারণ আমি এই দুঃসাহস করে ফেলেছি আজকে। আমার সাথে আজকে অনেক অডিয়েন্স আছেন যারা জ্ঞানের জায়গায় আমার চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে, বাট আমি ওই জানা জায়গাটাকে একটু হুক করে নিতে চাই আমার বিশ্বাসের জায়গা থেকে। আমি বলছি যে আমি যেটা আমি ফিল করেছি, আমি যেটা রেজাল্ট পেয়েছি, আমি কিন্তু সেটা শেয়ার করছি।
আমার জ্ঞান শেয়ার করছি না, আমি আমার বিশ্বাস হ্যাঁ, শেয়ার এখানে করছি। ব্যাপারটা আসলে আমি যদি বলি স্যার আপনার সাথে করতে চাই, এখানে ব্যাপারটা এরকম না যে আপনি একেবারেই একটা জিনিস নিয়ে হয়তো কাজ করছেন বা এটার ভিতরে আপনি ডুবে আছেন। জিনিসটা হচ্ছে আপনি যা বলছেন তাই ঠিক, বা আপনি সায়েন্টিস্ট বা আপনি হচ্ছেন রিসার্চার, আপনি হচ্ছেন এটার এক্সপার্ট, আমরা ওটা বলছি না। আমরা বলছি আমাদেরও জাস্ট ফিল যে আপনি ভালো আছেন কিভাবে, এটা আমি জানতে চাই। তো আপনার ভালো থাকার রাস্তাটা এটা আপনার ইনার বিলিভ হতে পারে, আপনার নিজের চিন্তা হতে পারে, আপনার পার্সোনাল থটস হতে পারে, কিংবা আপনার জেনে নেওয়া অন্য কোনো এক্সপার্টের কাছ থেকে কিছু হতে পারে, যেটা আপনি আমার কাছে ট্রান্সফার করলে আমি শিখে নিলাম, আমিও অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করো। মানে আমাদের জাস্ট চাওয়াটা তো হচ্ছে স্যার ওই জায়গাতে। আমরা ট্রেনাররা যারা রাইট। আছে তারা কি করি, আমি কিন্তু স্যার নিজের থট তৈরি করছি না, আমি বলছি না যে আমি আপনাকে যা আছে সব বানিয়ে বলছি। আমরা অনেক কিছুকে এক জায়গায় কালেক্ট করছি, করে একটা মানুষকে দিচ্ছি, সেটাকে যেন সে নিয়ে ওই জিনিসটাকে আবার তার মতো করে সে ফিল করে। আপনি যেটা দিবেন আমি বিলিভ করি আমরা হয়তো এই 1 ঘন্টা 5 মিনিটে যে যতগুলো কথা বলেছি তার সবগুলি কথা সবাই কিন্তু নিবে না, আবার একই কথা সবাই কিন্তু সমানভাবে নিবে না। দেখা যাচ্ছে আপনার এর ভিতর থেকে হয়তো কোন একটা স্পেশাল জিনিস তার কাছে ভালো লেগেছে, কারোর কাছে গ্রেটফুলনেস থাকাটা সে চিন্তা করেছে ওকে আমার এটা পিক করা উচিত। কেউ মনে করবে মেডিটেশনটা নিয়ে এত কথা হচ্ছে, মেডিটেশনটার এত পাওয়ার, যেটা আমি ভিতরে ঢুকছি নিজেকে সমাধান করতে পারবো, ওকে তাহলে এটাকে পিক করি। কেউ বলবে ওকে ওয়ান মোর শব্দটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে খারাপ জিনিস, আমি ওইটাকে পিক করি, আমি ওই জায়গায় যাবো না। মানে এই যে যে যেভাবে নিতে চায় আমাদের এখান থেকে তো আসলে আউটকামটা হবে স্যার যে যেভাবে নিতে চায়। এটা আমরা যারাই আমাদের সাথে কানেক্টেড আছে, যে যেভাবে ফিল করছেন তার স্ট্রেসটাকে, সে কিন্তু ওভাবে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। সো পুরো ব্যাপারটাই হচ্ছে স্যার আপনি আপনার পুরো মানে থট প্রসেসটা আমাদের সাথে শেয়ার করছেন, and আমরা সেটাকে গ্রহণ করছি এবং আমরা সেটা শিখছি, যার যেটা দরকার, যতটুকু দরকার। সো এটাই আমিও বিশ্বাস করি আসলে, যে এর থেকে যদি একটা জিনিস নিয়েও যদি উপকার হয় কারো, তাহলে আলহামদুলিল্লাহ, মানে এটাই আমার আমার জন্য অনেক বড় পাওয়া হবে, যে এখান থেকে একটা বিষয় যদি কেউ নিতে পারে। তো আমরা বলছিলাম, আমি জানি অনেকেই হয়তো মেডিটেশন, এটা অনেকেই এখন তো মডার্ন যুগে অনেকেই মেডিটেশন করে না। তো ট্রু, মেডিটেশন ইনফ্যাক্ট আসলে কোভিড-19 কি করে? শুরুর আমি যদি বলি স্যার, হার্ভার্ড বিজনেস রিভিউ একেবারে কোভিড-19 শুরুর প্রথম দিকে আমি একটা ইয়ে পেয়েছিলাম, আর্টিকেল পেয়েছিলাম, আমি ওখানে হুম। সাবস্ক্রাইব করে রেখেছিলাম। ইমেইলে আমার মনে হয় সবাইকে পাঠিয়ে দিয়েছিল যারা সাবস্ক্রাইব করেছে। কোভিড-19 এর এই সময়ে লিডার যারা আছে, বিজনেস লিডার, তাদের সবাইকে হার্ভার্ড বিজনেস রিভিউ থেকেই একটা সুন্দর করে গাইডলাইন দিয়ে দিয়েছে যে কিভাবে মেডিটেশন করতে হবে, কিভাবে তার লিডারশিপ স্টাইলটাকে ঠিক রাখতে হবে, এবং এই সময় শান্ত থেকে কিভাবে বিজনেসের হালটা ধরে রাখতে হবে। সো মেডিটেশন ওয়ার্ল্ড ওয়াইড এমন একটা জিনিস স্যার, এটাকে আমি বলবো যে সবাই খুব ফিল করছে। আমরা হয়তো এখন পর্যন্ত আমরাও পিছিয়ে নেই, আমরাও হয়তো মানে উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু মেডিটেশনটাকে অনেক বেশি ফিল করি। যেটা মানে আমার বিশ্বাসটা কেন এই জন্যই যে আজকে আমি প্রচুর মানে সাড়া পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে প্রোগ্রামের ঘুম থেকে এখন অব্দি প্রচুর মানুষ কানেক্টেড আছেন আমাদের সাথে, অনেকেই অনেক প্রশ্ন করছেন, অনেক ধরনের কথা, মানে এই যে ফিল নেওয়া যে তাদের ভালো লাগছে এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করছেন। তো আমি বিশ্বাস করি যে মানুষ এই জিনিসটাকে এখন খুব পজিটিভলি গ্রহণ করছে, যে আসলে মানে এটাকে নেওয়া উচিত। মেডিটেশন এমন একটা জিনিস যে নিজের ভিতরে আমি ডুব দিয়ে বের করে নিয়ে আসা, যেটা আপনি বারবার আমাদেরকে এই যে শিখাচ্ছিলেন। সো জি স্যার, রাইট। বলছিলেন। সো এই যে বিষয়টা আসলেই, মানে একসময় যেটাকে পাগলামি মনে করা হতো আমাদের অঞ্চলে, অথচ আমাদের পূর্বপুরুষরা কিন্তু মানে ধ্যানী জাতি, মানে যত সাধক মুনি ঋষি কিন্তু আমাদের এই মানে কন্টিনেন্ট থেকে, আমরা যদি হিস্ট্রি এবং দেখি। ওনারা সবাই কিন্তু জি সে শত শত বছর আগে কিন্তু ধ্যান করেই, মানে আমি জানি না, আমাদের মনে হয় স্যার মেডিটেশন এবং ধ্যান শব্দ দুটোর একই, যদিও ধ্যান শব্দগত ধ্যান অর্থ সেম একই, সেম সেম। মানে শব্দগুলো আমরা শব্দের যদি, অর্থ একই, কিন্তু আমরা আসলে পার্থক্য করে ফেলেছি। আমাদের কাছে হয়তো মনে হয় যে ধ্যান বুঝি এক জিনিস আর মেডিটেশন বুঝি আরেক জিনিস। বাট এই যে শব্দগত একই জিনিস, প্রক্রিয়া একই শব্দগত জিনিস, মানে জিনিসগুলো প্রসেসটা একই জিনিস, একই প্রসেসে যে জিনিসগুলো সামনে যায়, এই জিনিসটা হয়তো আমাদের কাছে পৌঁছায় নাই বলে আমরা এই যে এই জায়গাটা থেকে একটু মানে পিছনে ছিলাম বলা যায়। right। তো আহ, তো এখন তো সবাই এক বাক্যে আসলে মেডিটেশনকে সায়েন্সই বলছে, এক রাইট। বাক্যে বলছে, কারণ নিউরোসায়েন্স এবং এই যুগে নিউরোসায়েন্সের এত প্রসার ঘটেছে যে মেডিটেশনের উপকারিতা আসলে বললে শেষ করা যাবে না। বাট আমি রাইট। কিছু পয়েন্ট আনছি যে মেডিটেটিভ হলে আমাদের শরীরের কি অবস্থা তৈরি হয়, মানে কেন আমরা এই আমাদের পরিচিত এই শত্রুটাকে আমরা রুখতে পারি না। সেটাই বলছি যে মেডিটেটিভ লেভেলে গিয়ে আমরা বুঝতে পারবো কি তৈরি হয়। প্রথমত মেডিটেশনের প্রথম রেজাল্ট যদি বলি, কেউ যদি ধ্যানাবস্থায় যায় তাহলে তার মন
স্নায়বিক যে জায়গাটা এটা শিথিল হয়ে যায়, একই সাথে পেশিও শিথিল হয়ে যায়। আচ্ছা। মেডিটেশন মানেটা হচ্ছে, প্রথমত আমরা যদি সহজে বুঝতে চাই মেডিটেশনটা কি, তাহলে বুঝবো যে সচেতন ভাবে রিল্যাক্স থাকা, সচেতন ভাবে রিল্যাক্স থাকা। এটা ঘুমিয়ে যাওয়া নয়, ওকে। কিন্তু ঘুমের মতো সকল অঙ্গ প্রত্যঙ্গের কার্যপ্রণালী বন্ধ হয়ে যাওয়া কনসিয়াসলি। অর্থাৎ আমি ঘুমিয়েও থাকবো, আবার সবকিছু টেরও পাবো। এই যে মাঝখানের যে অবস্থা, এটা হচ্ছে মেডিটেটিভ অবস্থা। এটা ব্রেনের বিভিন্ন লেয়ার আছে, লেয়ার গুলা আর ব্যাখ্যা না করি। সো এখানে যেটা হচ্ছে যে মন এই জায়গাটাকে কি করে, স্নায়বিক জায়গাটাকেও শিথিল করে দেয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু সব বন্ধ করে দেয়। শুধুমাত্র মেজর যে সকল সিস্টেম আছে আমাদের, যে সিস্টেম গুলা সবসময় আমরা ঘুমে থাকলেও চলে, হ্যাঁ, নার্ভাস সিস্টেম গুলো, যে যে জায়গাগুলো অ্যাক্টিভ না থাকলে তো আমাদের জীবিত থাকার সুযোগ নেই, সেই জায়গাগুলো ছাড়া সচেতন ভাবে শরীরের অ্যাক্টিভিটিস গুলো টোটালি নাই করে দেয়। তার মানে রিল্যাক্সেশনটা হচ্ছে ফার্স্ট মানে আউটকাম। এরপরে হচ্ছে আমার সিক্স সেন্স বলে একটা সেন্স আছে, খেয়াল করবেন। চোখটা যখন বন্ধ হয়ে যায়, মেডিটেটিভ লেভেলে তো আমরা চোখ বন্ধ করে ফেলি। তার মানে কি, শরীরের সকল কর্মকাণ্ড যখন আমি সচেতন ভাবে বন্ধ করছি, চোখটাও বন্ধ করছি, তখন আরেকটা চোখ খুলে যাচ্ছে। ওকে, এই জায়গায় যদি আমি কানেক্ট করতে চাই যে আমরা মেডিটেশন চোখ বন্ধ করে কেন করতে হবে, স্যার যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে, আমার ভিতরে ডুব দেওয়ার জন্য, আমাকে চেনার জন্য, আমি যখন আমার ভিতরে ডুব দিতে চাই, তখন আমার ইন্দ্রিয়, যে পাঁচটা ইন্দ্রিয় আছে, এই পাঁচটা ইন্দ্রিয়ের অ্যাক্টিভিটি যদি চলতে থাকে, তাহলে আমি আমাকে বুঝতে পারবো না। অর্থাৎ আমি আপনার সাথে একটা রাফ বিহেভ করলাম, আই হ্যাভ এভরি রিজনস টু ভ্যালিডেট দ্য থিং, যে কেন আমি রাগ করেছি। আমার কাছে কিন্তু শত যুক্তি আছে যে আপনার সাথে আমার রাগ করার কারণ হচ্ছে এই, বিকজ আপনি এই করেছেন, কত শত যুক্তি আমার মধ্যে। বাট আমি কিন্তু আমার যে রাগ করাটা ঠিক হয় নাই, এটা আমি এই মানে পঞ্চ ইন্দ্রিয়ের সবকিছু যখন চালু আছে, আমি তখন বুঝতে পারছি না, বোঝা যায় না। ওকে, ঠিক আছে। ব্রেনের এটা একটা ওয়েভ আছে, ব্রেনের কয়েকটা ওয়েভের মধ্যে এটার নাম হলো আলফা ওয়েভ। কেমন হয় আমি বলি, জাস্ট হয় এরকম যে আপনার সাথে বন্ধুত্ব আমার দীর্ঘদিনের, অনেকদিন পর দেখা হয়েছে, অনেকদিন পর দেখা হয়েছে, দেখা হওয়ার পরে এক্সাইটেড, আমি তো মোর এক্সাইটেড, আরে দোস্ত কি অবস্থা বলে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে জড়ায় নিলাম, কিন্তু কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে আপনার নামটা মনে পড়ছে না। এটা আমাদের প্রায় সময় হয় যে আমরা মাঝে মাঝে এরকম একটা সিচুয়েশনে পড়ে যাই, নাম মনে করে উঠতে পারছি না। বন্ধুর বেলায় হয়, খাবারের বেলায় হয়, মাঝে মাঝে কোনো একটা পছন্দের রেস্টুরেন্টের নামের বেলায় হয়, অনেক কিছুতেই হয়। আরে এত পছন্দের একটা জায়গা কিন্তু মনে করতে পারছি না, এত পছন্দের একটা মানুষ নাম মনে হচ্ছে না। আর আমি তো ইয়ানএফসি করি যে কখন কাইয়ুম পার হয়ে যাবে, পরে না হয় নামটা শুনে নিয়ে বলা যাবে, কিন্তু সে যেন বুঝতে না পারে যে আমি তার নাম ভুলে গেছি। হ্যাঁ, নিয়ে বিনিয়ে কোন রকমের কথা, কত টেনশন থাকে তখন। হ্যাঁ, কোন রকমের কথাটা পার করে তখন নামটা মনে পড়ে না। কেন পড়ে না? কারণ আমি স্ট্রেসড আছি, আমার যে জায়গায় তথ্যটা আছে আমার সেই জায়গায় আমি আসতে পারি না। কিন্তু চলে যাওয়ার পরে যখন আমি একটা হাফ ছেড়ে বাঁচি, যে যাক বাঁচা গেল, ও টের পায় না যে আমি ওর নাম ভুলে গেছি। হ্যাঁ, এরকম যখন হয় তখন হয়তো মনে হয় যে না ঠিক আছে, তাফসির ভাইয়ের কাছ থেকে নামটা শুনে নেব। হ্যাঁ, তো এই যখন বললাম তখনই মনে পড়ে গেল তাফসির, আচ্ছা কাইয়ুম, ওর নাম তো কাইয়ুম ছিল। কেন মনে পড়ে গেল? আমি কিন্তু কিছুক্ষণের জন্য থেমে গেলাম। তো এটা যদি আরো গভীর করতে চাই, তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়টাকে শার্ট করে ফেলতে হবে, করে শুধু নিজের ভিতরে ডুব দেওয়া। তখন সিক্স সেন্স আমরা জানি, কিন্তু অন্ধ যারা, তাদের কিন্তু সিক্স সেন্সটা কত শার্প। কেন? কারণ এই আইসাইটটা আমাদের কনসেন্ট্রেশনের এত বেশি জায়গা দখল করে যে এটা যখন বন্ধ হয়ে যায়, তখন কি হয়, আমার এনার্জির কিন্তু কত পার্সেন্ট, অলমোস্ট সব অংশ কিন্তু আমার এখানে চলে আসছে আমার মনের মধ্যে। সো এই শক্তি দিয়ে আমি আমার ভিতরটাকে ডুব দিতে পারছি। আরেকটা কি হয়, মনের যে ময়লাগুলো আছে, দূষণগুলো আছে, এগুলো কিন্তু আমরা খুঁজে পাই। কার সাথে কি খারাপ বিহেভ করেছে আমি যদি একটু বুঝতে চাই, আমি ডুব দিলে এই যে আমার কি কি আছে এগুলো নিয়ে যখন চিন্তা করতে থাকবো, আমার গ্রেটফুলনেস কিন্তু বাড়তে থাকবে।
প্রথমে মনে পড়বে না কেন আমি গ্রেটফুল থাকবো বা কেন আমি কি অপরাধ করেছি, আমি কি দোষ করেছি, এটা প্রথমে মনে পড়বে না, বাট একটু সময় দিলে, একটু গভীরে গেলে আস্তে আস্তে স্রোতের মতো মনে পড়তে থাকে। আমার ভিতরের আমিটাকে যখন আমি চিনতে পারবো, তখন আমি বুঝতে পারবো। আর এই ব্রেনে আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, এটার ডান বাম সাইড আছে। ডান সাইডটা যাদের বেশি অ্যাক্টিভ, তারা বেশি মানে তারা বেশি হচ্ছে আপনার এই নার্ভাস, তারপরে হচ্ছে বিষণ্ণ, এরকম। যাদের বাম সাইডটা বেশি অ্যাক্টিভ, তারা কিন্তু অনেক হ্যাপি। তো পরীক্ষা করে দেখা গেছে যারা মেডিটেশন করে তাদের বাম সাইডটা অ্যাক্টিভ বেশি, তাদের মধ্যে প্রশান্তির ভাবটা বেশি আসে। সো এটাও একটা নগদ প্রাপ্তি। সো তার মানে আমরা এখন এটা দিয়ে এই একটা লাইনেও তো আমি যদি বলি স্যার, যে এই যে আপনি যে বললেন, যেটা বলছিলেন যে দালাই লামাকে বলা হয়েছিল যে কি হতে চায় বা মানে হ্যাপিনেস, যেটা সে সুন্দর করে বলে দিয়েছে যে হ্যাপি হতে চায়, সেটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে। সো এই যে আমি তো হ্যাপি থাকতে চাই, আমরা সবাই চাই, পৃথিবীর এমন কেউ নাই যে আসলে সে সুখে থাকতে চায় না। তো আমি যদি সুখে থাকতে চাই, আমি কিন্তু অলরেডি সূত্রটা পেয়ে গেলাম, বা পাশটাকে অনেক বেশি সক্রিয় রাখতে হবে। এবং সক্রিয় রাখার জন্য সবচেয়ে আপনি গুরুত্বপূর্ণ যেটা বললেন, যে সক্রিয় রাখার একমাত্র হয়তো না, মানে দেখা যাচ্ছে যারা মেডিটেশন করছে তাদের সক্রিয় পরিমাণটা অনেক বেশি আছে, হয়তো অন্য আরো অনেকে অনেকভাবে বেশি রাখতে পারে, বাট মেডিটেশন করেও সে কি করছে, বেশি রাখছে। তাহলে এই যে এক লাইন দিয়েও তো, বা এই একটা শব্দ দিয়ে তো, একটা সেন্টেন্স দিয়েও তো আমার মনে হচ্ছে যে এটার জন্য মেডিটেশনটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে আমাদের গ্রহণ করা উচিত। যে আমি ভালো থাকতে চাই, আমি সুখে থাকতে চাই, তা আমার ভিতরের যে হ্যাপিনেসটাকে আমি সবসময় নিজের মাঝে রাখতে চাই। তো সেটার জন্যই হচ্ছে আমার মানে হ্যাপি থাকতে হবে। হ্যাপি থাকতে হলে আমার বাপাসটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এন্ড দেন হচ্ছে ওটা অ্যাক্টিভ রাখতে হলে আমাকে মেডিটেশন করতে হবে। মানে একটার সাথে একটা কানেক্টেড কিন্তু স্যার। আমি যদি বলি, মানে ছোট্ট একটা উদাহরণ দিলে সবার চোখ খুলে যাবে। থাইল্যান্ডে 18 সালে 23শে জুন কি ঘটনাটা ঘটলো? কোচ একাপল চান্টাওয়াং ওর আমার মাথায় ঘুরতেছিল যে আমি আসলে কখন উদাহরণটা শেয়ার করবো, বাট আপনি শেয়ার করে ফেললেন। কারণ আমরা সাধারণভাবে একটু বুঝতে চাই যে মেডিটেশন আসলে কি করে। এর চেয়ে ভালো উদাহরণ আমাদের এই যুগে এত টাটকা আর কোনোটা নেই। 12টা ছেলে, এই যে কিশোরগুলো, যাদের বয়স কিন্তু 11 থেকে 16 মধ্যে, আর তাদের কোচ, তার বয়সে বা কত, 25 বছর ছিল। রাইট। কিন্তু nobody could even think of it যে এরা বেঁচে আছে, এটাও চিন্তা করে নাই। 23 জুনের ঘটনা, 2 জুলাই প্রথম ব্রিটিশ ডুবুরিরা তাদের সন্ধান পেল, এবং তাদের সাথে ভাব বিনিময় করে যখন দেখলো তাদের অল সেন্সেস আর ওয়ার্কিং, মানে দে হ্যাভ গট সারপ্রাইজড, সেটা কি করে সম্ভব। এবং তারা ওই ভিতর থেকে এই বাচ্চাগুলো চিঠি লিখে পাঠাচ্ছিল মায়েদের কাছে যে তারা এসে কি খাবে, অথবা আরেকজন লিখে পাঠিয়েছিল যে তার টিচার যেন অনেক হোমওয়ার্ক না দেয়, ইত্যাদি ইত্যাদি। সো এর অর্থ কি, স্বাভাবিক যে 9 দিন পরেও কিন্তু তারা এরকম একটা অন্ধকার জায়গায় কোনো খাবার ছাড়া, একটা কেক ছিল আর কি, তারা মাটি ছুঁয়ে পড়া পানি খেয়ে যারা ছিল এরা সবাই মিলে একসাথে করে ওই খাবারগুলোকে অল্প অল্প করে শেয়ার করছিল। আমি কখন সম্ভব হয়েছে? 10-12 দিন আগে আমি জাস্ট ওই পুরো ডকুমেন্টারিটা আমি আরেকবার একটু দেখছিলাম, দেখে আমার আবার ঠিক মনে পড়ছিল এই কথাগুলি, এবং মাথার ভিতর ঘুরছিল যে আসলে মেডিটেশন কিভাবে হেল্প করে, যেটা আপনি একটু পরে স্যার আমাদের সাথে শেয়ার করবেন। সো নেপোলিয়ন হিলের একটা আছে, লজ অফ সাকসেস ইন 16 ওয়েজ। এই 16টা অধ্যায় প্রত্যেক অধ্যায়ের শুরুতেই কিন্তু একটা বাক্য লেখা আছে যে ইউ ক্যান, ইফ ইউ ক্যান বিলিভ ইউ ক্যান, ইউ ক্যান ইফ ইউ ক্যান বিলিভ ইউ ক্যান। সো আমি বলছি না যে চোখ বন্ধ করে মেডিটেশন করাই কিন্তু মেডিটেশন, এরকম না। কিছু মানুষ দেখবেন আমাদের চারপাশেই আছে, সাইলেন্ট থাকে। তার মানে কি, সে কিন্তু নিজের সাথে নিজে কথা বলছে, এটাও এক ধরনের মেডিটেশন। সো এমনও হতে পারে যে ওটা চোখ বন্ধ করে মেডিটেট করার চাইতেও পাওয়ারফুল হতে পারে। সেটা ম্যান টু ম্যান কিন্তু ভেরি করবে, যে আমি নিজেকে কতটুকু কনসেন্ট্রেট করছি, কতটুকু কাট অফ করছি। এই কাট অফ করাটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি মেডিটেট করতে পারি, তাহলে নিজেদের ভিতরে ডুব দিলে আমরা দেখতে পারবো যে সত্যিকার অর্থে আমাদের কত কিছু আছে। সো স্ট্রেস, এ তো খুব মামুলি একটা জিনিস, আমার ভিতরে তো আশ্রয় পাওয়ার সুযোগই নাই, কোনো সুযোগই নাই।
সো কাইয়ুম, আমার মনে হয় আমার মেসেজ আমার বিশ্বাসের জায়গা থেকে আমি যতটুকু দেওয়ার দিয়েছি, যে আমি রেজাল্ট পাই, আমি এখন আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমি এখন বুঝি যে আমার কি আছে, এবং আমি এখন এটুকুও বুঝি যে রাগ আসলে আমি টের পাই যে এখন আমি রাগতে যাচ্ছি, যেটা আগে কখনো টেরও পেতাম না। রাগ হয়ে যাওয়ার পরে, অনেক কিছু ঘটনা ঘটার পরে, অনেক তিক্ত বাক্য বিনিময় হওয়ার পরে হয়তো মনে হতো যে আমি তো রেগে গেলাম, জিনিসটা ঠিক হলো না। তো রেগে গেলেন তো হেরে গেলেন, বিষয়টা ভিতরে এমনি এমনি ঢুকে যায় নাই। আমি দেখলাম যে মেডিটেশনটা এখানে খুব হেল্প করেছে। সো স্ট্রেস কেন, আমাদের জীবনে অনেক কিছু করা সম্ভব, এই হ্যাপিনেসটাকে বয়ে নিয়ে আসা সম্ভব যদি আমরা মেডিটেট করতে পারি। সো মেডিটেশনের অনেক সাইট আছে, আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, বাংলাদেশেও এখন অনেক মেডিটেশন চর্চা হচ্ছে, অনেক সাইন্টিফিক, আমাদের মতো করে অনেক সহজ করে মেডিটেশন করারও, মানে ধ্যান তো আগে মনে হতো যে একদম জঙ্গলে যেয়ে করতে হবে, বাট না, এখন লোকালয়ে বসেও মেডিটেশন করার অনেক মেথড ইনফ্যাক্ট বের একটা হয়েছে। রুমে বেডে বসেও আসলে মানে করা মানে রাইট, সম্ভব। এটা যে কেউ করে নিতে পারে। সো Right. আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবগুলো কানেক্টেড আমার প্রিয় শুভানুধ্যায়ীদের। তারা এত মনোযোগ দিয়ে, এত কিন্তু স্যার ধৈর্য আসলে এত সহকারে তাড়াতাড়ি আমাকে বলতে চাই না, আমি আপনাকে শুনেছেন, আরো 5 এই মিনিট কারণে। একটু আটকাতে চাই। সেটা হচ্ছে যে আমি যেহেতু আপনার কাছ থেকে আসলে শিখলাম যে এটা যদি আমি আমার জন্য বলি, আপনি আমাকে এখন একটু শিখাবেন যে আমি হয়তো নিজেকে কোনো কারণে হয়তো খুব স্ট্রেসের মধ্যে পড়ে গেছি, একটু নিজেকে স্থির করা দরকার আমার। তো এই স্থির করতে গিয়ে আমি হয়তো একটু 5 মিনিট বা 10 মিনিটের ছোট্ট একটা মেডিটেশন করতে চাই। তো আমি যদি আপনার কাছে বলি যে পুরো 10 মিনিটে আমি কিভাবে কোন প্রসেসে আমি যদি ঢুকি, একদম সর্বশেষ সবার জন্য এটা আমার মনে হয় ঈদ উপহার হবে, বিকজ অফ ঈদের আগ পর্যন্ত আমার পক্ষ থেকে হয়তো কোনো প্রোগ্রাম থাকবে না। ঈদের পরে নেক্সট ফ্রাইডেতে রাত 9টায় আমি আবার আসবো আপনাদের কাছে। সো আপনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবার জন্য ঈদ উপহার হবে হচ্ছে 10 মিনিটের একটা মেডিটেশন আমরা কিভাবে করতে পারি। আপনি করার দরকার নেই স্যার, আমাকে জাস্ট হচ্ছে ধাপগুলো যে ঠিক সবাই যেন ফিল ঠিক করে কিভাবে ঠিক এটা আছে। 5 মিনিট আমি হতে আমি পারে, 3টা প্যাকেজ দিয়ে দিই। হ্যাঁ, 3টা প্যাকেজ দিয়ে দিই, একটা 2 মিনিটের দিই, একটা 5 মিনিটের দিই, হ্যাঁ, ওকে, আরেকটা 10 মিনিটের। তো ফ্যান্টাস্টিক স্যার। সব প্যাকেজই কার্যকরী, খুবই কার্যকরী। তো ওকে, মানে ব্রেনের লিমিটেশন আছে, এটা সবাই জানি আমরা। তো একটা জিনিস করা যেতে পারে, যখন আমি ফিল করছি স্ট্রেস অথবা মনোটোনাস, অথবা একটানা অনেক কাজ করে ফেলেছি, 1 ঘন্টা পর পর আসলে এনভায়রনমেন্টটা চেঞ্জ করা দরকার, একটু মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করা দরকার, ডাইভার্ট করা দরকার অন্য কিছুতে। তো আমি যদি আমার আমরা যেহেতু সবাই মোরলেস জবে আছি, আমরা আমাদের যে জায়গায় আছি সেই জায়গায় বসে, কোনো বিশেষ অঙ্গভঙ্গির দরকার নেই, জাস্ট টেক ইট ভেরি ইজি। মানে আমি যে অবস্থায় আছি সেখানে থেকে যদি একটু মেরুদণ্ডটা সোজা করে, মেরুদণ্ড সোজা ইজ ইম্পর্টেন্ট, মেরুদণ্ডটা সোজা করে ওকে, বুক ভরে যদি দম নিতে পারে, তো দম নেওয়াটার মানে সবচেয়ে মানে বেনিফিশিয়াল পার্ট যেটা হচ্ছে যে আমি যদি দমটাকে সঠিকভাবে নিতে পারি, কারণ আমরা আচ্ছা, তো আসলে ফুসফুসের কত 20%ও ব্যবহার করতে পারি না, ট্রুলি স্পিকিং। তো আমি মেডিটেশন শেখার আগ পর্যন্ত বুক ভরে দম নিয়েছি কয়বার আমার মনে পড়ে। আচ্ছা, তো সিস্টেমটা হবে এরকম, 2 মিনিটের জন্য যদি হয় তাহলে নাক দিয়ে বুক ভরে দম নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেব। আমি যে একবার নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিলাম, এই যে নেয়া এবং ছেড়ে দেওয়া, এটাকে এক দফা বলা হবে। ওকে, রাইট, তারপর একবার নিলাম, নেয়ার পরে একবার ছেড়ে দিলাম, এটা এক দফা হলো। এরকম করে 15 দফা একবারে করা, এটা 2 মিনিট 33 সেকেন্ডের মতো সময় লাগে। হ্যাঁ, 33 বা 34 সেকেন্ডের মতো সময় লাগে। সো এটা করা যেতে পারে। এটার কৌশলটা আমি বলে দিই। কৌশলটা হচ্ছে, আমি যখন দম নেব তখন খেয়াল করব, এটাকে অ্যাবডোমিনাল ব্রিদিং বলে। অ্যাবডোমিনাল ব্রিদিং এর নেচার হচ্ছে যে আপনার পেটের উপরের অংশ এবং বুকের নিচের অংশ এটা ফুলে উঠবে নিঃশ্বাস নেওয়ার সময়। একটু বুকের মাঝখানে এই জায়গায় হাত দিলে দেখবেন যে আমাদের একদম রিব গুলোর নিচে একটা নরম জায়গা আছে, হাড় টাইপেরই, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেটা হ্যাঁ, আপ ডাউন করে। হ্যাঁ, এই right, জায়গাটা ফুলে উঠবে, আমি ফিল করব যখন আমি দম নিব। তো আমি যখন দম নিব, ফিল করতে করতে নিব যে প্রচুর পরিমাণে অক্সিজেন আমার শরীরের মধ্যে প্রবেশ করছে, যেটা আমার প্রাণ শক্তি। আসলে ওকে, কিন্তু আমাদের প্রাণ শক্তিটা হচ্ছে অক্সিজেন।
সো এইটা নিতে নিতে ফিল করব, আবার 1 সেকেন্ডের মতো ভিতরে রেখে দিতে পারি, এটা 2 সেকেন্ডও রাখতে পারি, তাহলে একটু সময় বাড়বে। তো রেখে তারপরে আবার ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার সময় মুখ দিয়ে ছেড়ে দেব। তখন ফিল করব যে যত শরীরের টক্সিন, যত বিষাণু, যত রোগ, সব কিছু আমার কার্বন ডাই অক্সাইডের সাথে বের হয়ে যাচ্ছে। দ্য মোর ইউ ফিল, দ্য মোর ইউ গেট রেজাল্ট। এটার ফিলটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই যে বললাম, ব্রেন কিন্তু কল্পনা এবং বাস্তব দুটার পার্থক্য করতে পারে না। ওকে শুধু কাজ দেওয়া, আমি ঘুমালেও ও কিন্তু ঘুমায় না, ওকে শুধু কাজ দিতে হবে। সো এভাবে করে নিয়ে ছেড়ে দেওয়া, এটা 1 দফা, এভাবে 15 দফা আমি একবার করে দেখাতে চাই, জাস্ট লাইক দিস। তবে এখানে আরেকটা কৌশল বলতে ভুলে গেছি, সেটা হলো যে দম নেয়ার চেয়ে ছাড়ার সময়টা একটু বেশি নিব। অর্থাৎ যে পরিমাণে আমি নিয়েছি বলে মনে হচ্ছে, আমি ছাড়ার সময় তার চেয়ে বেশি সময় ধরে ছেড়ে দেবো। আচ্ছা, তো মনে হবে আমার ভিতরে আর নিঃশ্বাস নাই, বাট ট্রাই করবো যে আর একটু বেশি ছেড়ে। এভাবে একটা শেষ হবে আরেকবার, এক দফা শেষ হবে আরেক দফা, 15 টাইমস। আমি জাস্ট একবার দেখাই। জাস্ট লাইক দিস, একবার নিয়ে একবার ছেড়ে দাও, মেরুদণ্ডটা সোজা রাখতে হবে, 15 বার। ইউ উইল বি এনচান্টেড টু সি দ্য ফ্রেশনেস ইনসাইড ইউ, মানে অতুলনীয়, অসাধারণ এটা। আর যদি আপনি এটাকে 5 মিনিটস নিতে চান, তাহলে এই 15 টাইমস হওয়ার পরে 5 টাইমস নাক দিয়ে নিয়েই নাক দিয়ে ছেড়ে দিবেন, কিন্তু এবারে আর জোর জুলুম চলবে না। আগে তো অনেক কসরত করে বুক টুক ফুলিয়ে একাকার করলাম, এইবারের 5 মিনিটস হচ্ছে খুবই শান্তভাবে জাস্ট নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া, হালকা ভাবে। এটা 5 দফা। ওই যে নিয়ে একবার নিয়ে ছেড়ে দিলাম, এটা 1 দফা হলো, এভাবে 5 দফা করার পরে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করা। তো বেস্ট কনসেন্ট্রেটিভ ওয়ে হচ্ছে আপনার মনোযোগটা একত্রিত করার একটা সুন্দর পদ্ধতি, সাইন্টিফিক পদ্ধতি হচ্ছে আপনি যদি সকল মনোযোগটাকে নিঃশ্বাসের প্রবেশ পথে নিয়ে আসতে পারেন। যে আপনি যদি ফিল করতে পারেন যে আপনার নাক দিয়ে কিভাবে ফুসফুসে বাতাস যাচ্ছে, অক্সিজেন আর আসছে, আর কত চমৎকার সিস্টেমে আমি বেঁচে আছি, এই বিষয়টা যদি ফিল করতে পারেন বাকি 3 মিনিট বা 2 মিনিট, হ্যাঁ, বা 1 মিনিট, এটা ফিল করলেন, রেস্ট 1 মিনিট, 5 মিনিটের মধ্যে 3 মিনিট আপনি এগুলো করলেন, তারপরে 1 মিনিট ফিল করলেন শুধু নাকে স্বাভাবিক, একদম স্বাভাবিক দম যাওয়া আসা করছে, এটাকে শুধু দেখতে থাকলেন মনোযোগ দিয়ে, মনের চোখে দেখতে থাকলেন যে যাচ্ছে আসছে, আর শুকরগুজার হতে থাকলেন যে কত চমৎকার ভাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সো এটা করতে পারি আমরা। করার পরে লাস্টের 1 মিনিট আমি কি নিয়ে চিন্তা করতে চাই সেই বিষয়টাকে সামনে আনি। আমি ফ্রেশনেস নিয়ে বেশি ভাবতে চাচ্ছি, আমার ব্রেন সুন্দরভাবে কাজ করবে এরকম চাচ্ছি, আমি কিছু অটো সাজেশন দিতে পারি, অর্থাৎ নিজেকে নিজে সাজেস্ট করা। মনকে সাজেস্ট করাকে অটো সাজেশন বলে, নিজেকে নিজে সাজেশন দেওয়া। সো অটো সাজেশন কিন্তু মহান আল্লাহ আমাদেরকে তিনিও অটো সাজেশন শিখিয়েছেন। অটো সাজেশন মানে ভালো ভালো কথা বারবার বলো, বারবার বলো। হ্যাঁ, সূরা হিজরের মধ্যে যদি আপনি দেখেন 87 ভার্স নাম্বার 87, 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে বারবার পাঠ করার জন্য 7টি আয়াত দান করেছি, অর্থাৎ সূরা ফাতিহা। আল্লাহ নিজে বলছেন এটা বারবার পাঠ করার জন্য দান করেছি। সূরা ফাতিহাতে আমরা কি বলি? সব ভালো কথা বলি আমরা। সো অটো সাজেশন, এটা হি ইজ আওয়ার টিচার। ইনফ্যাক্ট আল্লাহ আমাদের টিচার, তিনি শুরুতেই বলে দিয়েছেন যে তিনি আদমকে নাম শিক্ষা দিয়েছেন, মানে কি তিনি শিক্ষা দিলেন, মানে এর চেয়ে আমাদের কিন্তু সৌভাগ্যের শেষ নাই যে আমাদের টিচার হচ্ছে গড হিমসেলফ, আল্লাহ হিমসেলফ ইজ আওয়ার টিচার। সো আমাদের গরিব, মানে চিন্তার দিক থেকে গরিব থাকলে চলবে না। সো উই হ্যাভ টু বি মোর রিচ ইন থিঙ্কিং। সো আমরা এই জায়গাটা চিন্তা করতে পারি, অটো সাজেস্ট করতে পারি মনে মনে নিজেকে। যখনই কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো স্ট্রেস, কোনো কিছু আসতে চাই, আমি বলতে পারি যে আমার এটা রিমুভ হয়ে যাক, আমি খুব ভালো ফিল নিতে চাই। এই ছিল আমার আজকের একটা টিপস। এটাকে 10 মিনিটস করতে চাইলে যে বিষয় নিয়ে ভাবতে চাই আরো লম্বা সময় করতে পারি আমি এই, এবং শেষ করে একটা ফ্রেশনেস ভাব গোটা শরীরে নিয়ে আসা, লাস্টের দিকে আবার কয়েকবার দম চর্চা করে
নিয়ে আসলে খুব চমৎকার ফিল হবে। সো ইটস ওয়ান্ডারফুল যে আমি এত সময় পেলাম, এটা আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কাইয়ুম কে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে স্যার, আমি যদি আপনার মেডিটেশনের সাথে কানেক্ট করতে চাই, আমারও হচ্ছে স্যার একটু মাইগ্রেনের প্রবলেম অনেক ছোটবেলা থেকেই। তো আমি যেটা করতাম, মাইগ্রেনের প্রচন্ড ব্যথা উঠলে আমি এই দম হচ্ছে যে এই সিস্টেমেটিক ওয়েতে হয়তো তখন ছোটবেলাতে এটা বুঝতাম না বা জানিও না, জানতাম না। তো যেটা হচ্ছে আমি দম জোরে জোরে গ্রহণ করতাম, জোরে জোরে ছাড়তাম। ছেড়ে আমি আমার পুরো চিন্তাটাকে কেন্দ্রীভূত করতাম হচ্ছে আমার কপালের মাঝে, আমি কেন্দ্রীভূত করতাম। করার পর এক্সেলেন্ট। আস্তে আস্তে মিনিটখানেক মিনিট বা ২-৩ মিনিট ৫ মিনিট পর না আস্তে 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 একটা রিল্যাক্স ফিল হতো আমার কাছে। সো আমি দ্যাট আপনার মাইট সাথে অলসো কানেক্ট, বি আ গুড স্ট্র্যাটেজি। ইয়েস, এটাও সুন্দর একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, আপনার সাথে সামথিং আমি কানেক্ট করতে অ্যারাউন্ড পারলাম। দিস জি, এরিয়া। হ্যাঁ, রাইট। সামথিং অ্যারাউন্ড দিস এরিয়া কনসেন্ট্রেট করার মতো। খুব না, আমার কাছে চমৎকার। মনে হচ্ছে স্যার আপনারটা হচ্ছে যেহেতু আপনি যেটা বলছিলেন স্যার সায়েন্স বেসড করে, আমি তো স্যার আসলে করছিলাম নিজের মতো চিন্তা করে। তো আমি কানেক্ট করছিলাম আপনার সাথে যে আসলে কিভাবে এই যে স্ট্রেসটা আমার রিলিফ হতো, আমার ব্যথাটা রিলিফ হতো, মাথার যে ভিতরে আমার ভিতরের যে ইয়েগুলি, যে চিন্তাগুলি বা খারাপ ভাবগুলি বা খারাপ চিন্তাগুলি যেটা আমাকে কষ্ট দিচ্ছিল, সেই জিনিসগুলো থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি যেভাবে চেষ্টা করছিলাম, যেটা জাস্ট আমি ফিল করছিলাম যে কানেক্টেড উইথ আপনার যে মেডিটেশনটা। সো আমার বিশ্বাস আজকে যারা শুনতে পাচ্ছেন বা শুনতে পেয়েছেন আমাকে, এবং আমি এই ভিডিওটা যেহেতু আমার প্রোফাইলে থাকবে এবং আপনারা যারা শুনবেন, সো আমার বিশ্বাস আজকে আমরা যেটা শিখেছি, আমরা এই মেডিটেশনটা ৫ মিনিট, ২ মিনিট, ১০ মিনিট যতটুকুই করি না কেন, ইনফ্যাক্ট আমি যদি বলি মেডিটেশন করতে চাইলে ইউটিউবে আপনি প্রচুর পরিমাণে টিউটোরিয়াল পাবেন, প্রচুর পরিমাণে ভিডিও রিলেটেড আপনি অনেক কিছু, মেডিটেশন রিলেটেড অনেক কিছু আপনি ওখানে টিপস পাবেন। এবং বাংলা ভাষায়ও অনেকগুলো সুন্দর সুন্দর ও জায়গাতে মেডিটেশন করার অনেক ভিডিও দেওয়া আছে। এবং আপনি যদি, আমি বলবো হচ্ছে আরো যদি ভালোভাবে করতে চান, দেন আই উইল সাজেস্ট যে মুর্তজা স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যারের আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, স্যার ফেসবুকে নেই। স্যার আমাদের আমরা যারা এই ফেসবুকে থেকে স্ট্রেস বাড়াচ্ছি, স্যার নিজের স্ট্রেসটাকে কমিয়ে নেওয়ার জন্য ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। জানি না, আমরাও চেষ্টা করব হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য। স্যার শুধুমাত্র অ্যাভেলেবেল হচ্ছে মেসেঞ্জারে, সো আপনারা চাইলে স্যারকে মেসেঞ্জারে সবাই পেতে পারেন। আমার বিশ্বাস স্যারকে আপনারা সুন্দর সুন্দর গুছিয়ে যদি প্রশ্ন করেন, স্যার আপনাদের প্রশ্নের উত্তর স্যারের নিজস্ব সময় আপনাদেরকে দিবেন। স্যার যেহেতু ব্যস্ততায় থাকেন, হয়তো ১ দিন ২ দিন লেট হতে পারে, বাট আমি বিলিভ করি স্যার এখন পর্যন্ত এমন কেউ নেই স্যারের কাছে প্রশ্ন করে উত্তর পায়নি। সো আপনার যদি মেডিটেশন নিয়ে কোনো ধরনের অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকে, আমি রিকোয়েস্ট করবো স্যারের সাথে যোগাযোগ করবেন। এবং হচ্ছে যে কোনো ধরনের স্ট্রেস রিলিফ করার জন্য মেডিটেশন ছাড়াও স্ট্রেস রিলেটেড যে কোনো ধরনের যে কোনো প্রশ্ন থাকলে আমার মাধ্যমেও আপনি স্যারের কাছে কানেক্টেড হতে পারেন। আপনারা আমার কাছে প্রশ্নগুলো পৌঁছে দিলে আমি স্যারের কাছে সেটা পৌঁছে দিব এবং স্যারের উত্তর আপনার কাছে নিয়ে আসবো। সো আমার বিশ্বাস আজকের পুরো প্রোগ্রাম থেকে আমি যদি খুব ছোট করে টেক আউট করতে চাই, তাহলে হচ্ছে যে আমার চিন্তাটাকে পজিটিভ করতে হবে, নেগেটিভ এনার্জি গুলো আমার চারপাশ থেকে সরিয়ে দিতে হবে। আমার চারপাশে প্রচুর নেগেটিভ জিনিসপত্র আমার চারপাশে আছে, আমি চাইলে সেটাকে খুব সুন্দর করে দেখতে পারি। আমি হয়তো ফিল করতে পারি রাস্তায় জ্যাম কেন, আমি হয়তো ফিল করতে পারি যে করোনার মাঝে লোকজন বের হচ্ছে কেন, আমি ফিল করতে পারি এত মানুষ মরে যাচ্ছে, আমি হয়তো ফিল করতে পারি যে এভাবে দেশটা চলছে কেন, আমি ফিল করতে পারি পৃথিবীর এইভাবে কার্বন বেড়ে যাচ্ছে কেন। থাউজেন্ডস অফ নেগেটিভ থটস আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমি চাইলে নিতে পারি। বাট এর বাইরে ওই যেটা বলছিলাম, যে এর আমার চারপাশে দেখার দরকার নেই, নিজের মাঝে দেখলেই আমি প্রচুর পরিমাণে পজিটিভ জিনিস খুঁজে পাবো। আমি যে শ্বাস গ্রহণ করছি, আমি আজকে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমার মাথার উপরে একটা ছাদ আছে আলহামদুলিল্লাহ, আমি আজকে ৩ বেলা খেতে পারছি আলহামদুলিল্লাহ, আমি আমার সাথে ফ্যামিলির সাথে আছি তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমার, আমি যদি আমার নিজের আজকে কোভিড-১৯ এর কারণে আমি বাসায় থাকছি, বাট আমি এই যে বাসায় থাকার পরেও যে আমার চারপাশে যদি আমি খুঁজে ফিরি, আমার এই যে আমি ইলেকট্রিসিটি পাচ্ছি, এটার জন্য আমার মানে গ্রেটফুলনেস হওয়া উচিত। আমি এই যে আমার কাছে এই যে ফেসবুক চালানোর জন্য অথবা এই লাইভ ভিডিওটা শোটা দেখছি, সেটার জন্য আমার কাছে ইন্টারনেট আছে, সেটার জন্য আমার গ্রেটফুল হওয়া উচিত। মানে আমি আসলে যদি গ্রেটফুল হতে যাই, এত ছোট ছোট জিনিস আমার চারপাশে আছে, আমি এটা শেষ করতে পারবো না। যেমন থাউজেন্ডস অফ নেগেটিভ জিনিস আছে, আমি বলবো ক্রোর্স এন্ড মিলিয়নস অফ দ্য মানে পজিটিভ জিনিস আমার তার ভার্সেসে আছে। So আমরা আসলে মানে থাউজেন্ডস এ ফোকাস করব না মিলিয়নে ফোকাস করব না বিলিয়নে ফোকাস করব, দ্যাটস মানে আমি বলবো ইটস আপ টু ইউ যে আপনি আসলে কোনটা নেবেন। সো আমরা কেউই আসলে কম নিতে চাই না, সো আমরা যেহেতু বেশি নিতে চাই, তাহলে আমার চারপাশে যেহেতু পজিটিভিটি অনেক বেশি আছে, সো প্লিজ রিকোয়েস্ট থাকবে, যেটা স্যার আজকে আমাদেরকে শিখিয়েছেন, পজিটিভ জিনিসটাকে গ্রহণ করুন, পজিটিভ এনার্জিটাকে নিয়ে আসুন। কারণ ব্রেকটা স্যার বলছিলেন যে কখনো স্টপ থাকে না,
ব্রেন সবসময় কাজ করে, ইনফ্যাক্ট ঘুমিয়ে থাকলেও কাজ করে, আমি যে অবস্থায় থাকি না কেন কাজ করে। তাহলে ব্রেনটাকে যদি আমি পজিটিভ কাজ করার সুযোগ দিই, তাহলে ব্রেন সবসময় একটা পজিটিভ ইনফরমেশন নিয়ে কাজ করবে, পজিটিভ এনার্জি নিয়ে কাজ করবে, এবং আমাকেও সেই পজিটিভ ভাইবের ভিতর দিয়ে নিয়ে যাবে। আর আমি যদি নেগেটিভিটির ভিতর দিয়ে থাকি, তাহলে আমাকেও নেগেটিভিটির ভিতর দিয়ে নিয়ে যাবে। যদি ছোটবেলায় হয় না, আমি স্যারের কাছ থেকে এই উদাহরণটা শুনেছিলাম, আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ছোটবেলায় মায়েরা শোনায় যে বাচ্চাদেরকে, আমাদের সবাইকেই শুনিয়েছে মায়েরা, যে মায়েরা বা সিনিয়র যারা আছেন আমাদের সবাই শুনিয়েছে, মাথায় বৃষ্টির পানি পড়লে বৃষ্টি কি হয়, জ্বর চলে আসে। এই যে চিন্তা আমার মাথায় ঢুকাচ্ছে, এখন যেটা হচ্ছে যে বিশ্বাস করছে যে আসলে মাথায় বৃষ্টির পানি পড়লে জ্বর চলে আসবে, তার মাথায় এক ফোঁটা বৃষ্টির পানি পড়লেও না জ্বর চলে আসে। আবার আপনি দেখুন না, যে রিক্সা চালাচ্ছে, তাকে কিন্তু তার প্রয়োজনে চালাতে হচ্ছে, ভদ্রলোক সারাদিন রিক্সায় বৃষ্টিতে ভিজে চালাচ্ছে, কিন্তু তারপরেও তার কিন্তু জ্বর আসছে না। সো একই বৃষ্টি একটা মানুষের মাথায় এক ফোঁটা দু ফোঁটা পড়লে জ্বর চলে আসছে, আবার একই বৃষ্টিতে সে সারাদিন ভিজতেছে, তার প্রয়োজনে সে ভিজতে হচ্ছে, তার কিন্তু কিছুই হচ্ছে না, এবং পরের দিন তাকে আবার বের হতে হচ্ছে। তার মানে ব্যাপারটা পুরোটাকে হচ্ছে ওই যে মাথার ভিতরে আপনি আসলে কি চিন্তা করছেন। আপনি কি পজিটিভ চিন্তা করছেন, নাকি আপনি নেগেটিভ চিন্তা করছেন? আপনি কি পজিটিভ ভাবে মেসেজটাকে গ্রহণ করছেন, নাকি আপনি নেগেটিভলি মেসেজটাকে গ্রহণ করছেন? সো আমরা যেহেতু জেনে নিয়েছি আজকের এই 1.5 ঘন্টার সেশনে যে নেগেটিভ থটস আমাদেরকে একদম মেরে ফেলছে, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, সো আমার মনে হয় আমরা নেগেটিভ থটস থেকে কেন নিব, আমরা পজিটিভলি বাঁচতে চাই। আমরা সারাক্ষণ বৃষ্টির মতো একটা আনন্দময় জিনিস নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে চাই, এবং এটাকে আমরা যদি পজিটিভলি গ্রহণ করে, আমরা সেই আনন্দটাকে গ্রহণ করে আমাদের ভিতরে আরো অনেক বেশি হরমোনটাকে নিঃসরিত করুক, আনন্দের হরমোন নিঃসরিত হোক, আমরা অনেক বেশি মানে আনন্দিত হতে চাই। দেখেন আমরা বৃষ্টি হলে অনেকে কি করে, যে ছবি দিচ্ছে, দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছে, আবার অনেকে দিচ্ছে যে বৃষ্টিতে যাওয়া যাবে না, এই বৃষ্টি হচ্ছে চারপাশে, এটা কি ধরনের ব্যাপার, চারপাশে কাদামাখা হয়ে যাচ্ছে। তো এই যে থট, কেউ সবাই মিলে মজা করছে, এই বৃষ্টি থেকে আনন্দ নিচ্ছে, আর একজন ফিল করছে এই বৃষ্টিতে আমি ভিজে শেষ হয়ে যাবো, কাদা মাখামাখি হয়ে যাবে। তো একই জিনিস থেকে কিন্তু অনেক ভাবে অনেক কিছু নেওয়া যায়, আপনি পজিটিভলিও নিতে পারেন, নেগেটিভলিও নিতে পারেন, বাট আমাদের রিকোয়েস্ট থাকবে আজকের শো থেকে আমাদের আউটকাম হচ্ছে নেগেটিভ থট থেকে আমাদের চারপাশে একটা বলয় তৈরি করে নিব, চারপাশে একটা সার্কেল থাকবে, এই সার্কেলে ঢুকতেই দিব না, সার্কেলের বাইরে থাকবে হচ্ছে নেগেটিভ থট, পজিটিভ থট আমাদের চারপাশে ঘুরবে। আরেকটা ছিল হচ্ছে গ্রেটফুলনেস, আমরা হচ্ছে সবসময় গ্রেটফুল হবো। আমরা আমাদের চারপাশে যাই আছে, এই যে পজিটিভ যে কথাগুলো বললাম, যে আমার যা আছে সবকিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ হব, আলহামদুলিল্লাহ বলবো, ফিল করবো। আমি যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে যে কেমন আছেন, এই কেমন আছেনটা যেন মুখস্থ কথা না হয়, যেটা স্যার প্রথমেই বলেছিল যে ভালো আছি, এই ভালো আছি এটা যেন মুখস্থ না হয়, এটার জন্য আমার ফিল করা কথা হয়, যে সত্যি আমি ভালো আছি, যাই আছে আমার। আজকে আমার ঘরে এক বেলা খাবার আছে, তা নিয়েই আমি ভালো আছি। আজকে আমার বাসায় আমার দেখা যাচ্ছে যে বাচ্চাটা অসুস্থ, সেটাকে নিয়েও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার দেখা যাচ্ছে যে আমি আমার জবটা আছে কি নেই, আমি সেটাকে থাকবে কি থাকবে না, আমি দোদুল্যমান অবস্থায় আছি, বাট আমি ফিল করছি আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ স্রষ্টা আমার জন্য ভালোটা লিখে রেখেছেন। স্রষ্টা, কারণ প্ল্যান তো আমি ক্রিয়েট করব না, আমার প্ল্যান তো আমার হাতে নাই। তো এই সবকিছু যেহেতু স্রষ্টার হাতে, তা আমি তার কাছে ছেড়ে দিই না, আমি তার কাছে বলি আলহামদুলিল্লাহ স্রষ্টা, তুমি আমার জন্য যা রেখেছো সেটা নিয়ে আমি সুস্থ আছি, ভালো আছি, এটা নিয়ে আমি থাকতে চাই। তুমি আমার জন্য যেটা প্ল্যান করেছো দ্যাট ইজ বেস্ট এন্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইনাল। আমি জানি তুমি আমার জন্য কখনোই খারাপ কিছু করবে না। কারণ আমার বাবা মা যদি আমার জন্য খারাপ না চায়, তো স্রষ্টা তো আমার ক্রিয়েটর, তিনি আমার জন্য তো কোনোদিন খারাপ চাইবে না। তাহলে স্রষ্টার প্ল্যান যেহেতু আমার জন্য যেটা আছে ডেফিনেটলি ভালো আছে, তার মানে আমি সবসময় ওই চিন্তাটুকু আমার চারপাশে রাখবো। তা আরেকটা যেটা স্যার বললেন, মেডিটেশন, নিজের ভিতরে ডুব দিতে হবে, অনেক ভিতরে ডুব দিতে হবে, ডুব দিয়ে নিজের ভিতর থেকে খুঁজে বের করে আনতে হবে যে নিজের ভিতরে আমি আমি যেটা আমরা বারবার সবসময় বলি, আমরা হয়তো টেকনিক্যালি আমরা এতদিন বলতাম সর্ট অ্যানালাইসিস করা, সেলফ অ্যানালাইসিস করা, বাট আমরা এই যে বারবার বলে গিয়েছি মুখস্থ পাখির মতো সেলফ অ্যানালাইসিস করা, দ্য প্রসেস সেলফ অ্যানালাইসিস এর আমি বলবো দ্য বেস্ট প্রসেস হচ্ছে মেডিটেশন। নিজের ভিতরে আপনি 5 মিনিট চুপ করে থাকেন না, এই যে ডিপ ব্রেথ নিয়ে আপনি 5 মিনিট ডিপ ব্রেথ, 2 মিনিট ডিপ ব্রেথ নিলেন, তারপরে বাকি 7 মিনিট হচ্ছে 8 মিনিট হচ্ছে আপনি চুপ করে বসে থেকে নিজেকে জিজ্ঞেস করেন না যে আমি কি সে বেস্ট, আমি কি ভালো পারি, আমার কি ভালো করা উচিত, কিংবা আপনার নেগেটিভ যে আপনার যে স্ট্রেংথ গুলো কি যে উইকনেস গুলো আছে, সেগুলোকে ভিতরে নিজের ভিতরে অটো সাজেশন দিয়ে দেন না যে আমি হয়তো কথা বলতে পারি না, ঠিক আছে আমি এটা থেকে বের হতে চাই, আমি বের হতে চাই, আমি বের হতে চাই। এই যে একটা শব্দ বারবার মনের ভিতরে নিজের ব্রেনটাকে দেওয়া সিগন্যালটা যে আমি কথা বলতে পারি না, বা আমি হয়তো কমিউনিকেশন ভালো করতে পারি না, আমি প্রেজেন্টেশনটা ভালো করে দিতে পারি না, আমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখা যাচ্ছে ভালো করে কথা বলতে পারছি না। এই যে কত ধরনের, কত মানুষের কত সমস্যা,
আপনি মেডিটেশনে নিজের ভিতরে ঢুকে নেগেটিভ নেগেটিভ যে মানে স্ট্রেংথ গুলো আছে সেগুলোকে নিয়ে আপনার ভিতরকে আপনি বলেন না আমি এটা রাখতে চাই না, এটা আমার ভিতরে থাকবে না, আমি এটা থেকে বের হতে চাই। এবং আমার বিশ্বাস আমি যদি স্যার আমার সাথে হয়তো বলবে এটা মেডিটেশন সায়েন্স অবশ্যই বলে এটা সার্টেন একটা টাইম পরে ডেফিনেটলি আপনাকে কি হবে এটার ভিতর থেকে আপনি বের হয়ে যাবেন, বিকজ অফ আপনার ভিতরে আপনার ব্রেন আপনাকে বলবে যে না তুমি কিন্তু এরকম না, তুমি কিন্তু ওরকম, তুমি কথা বলতে পারো না ঠিক না, তুমি কথা বলতে পারো, তুমি কি প্রেজেন্টেশন দিতে পারো না এটা ঠিক নয়, তুমি প্রেজেন্টেশন দিতে পারো, তুমি মানুষের সামনে কথা বলতে পারো না এটা ঠিক না, তুমি মানুষের সামনে কথা বলতে পারো। এই যে পজিটিভ মেসেজ একটা সার্টেন টাইম পরে কিন্তু আপনার ভিতরে চলে আসবে। সো এই যে আজকের যে লার্নিং গুলো আমার বিশ্বাস এটা প্রত্যেকটা মানুষের শুধু স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য না, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আপনি দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে আপনি হয়তো আপনার ঝামেলা হচ্ছে, আপনার স্টুডেন্ট লাইফে হয়তো আপনি এখন একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেছেন, আপনি দেখা গেছে চাকরির মধ্যে একটা ঝামেলায় পড়ে গেছেন, ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা নিয়ে সমস্যায় পড়ে গেছেন, বের হবেন কিভাবে? এই যে নিজেকে একটু শান্ত রাখা, নিজের ভিতরের নিজেকে একটু মানে কি করা, যে নিজেকে জানা যে আমি আসলে কোথায় গিয়ে থামতে হবে, কেন কিভাবে থামতে হবে, কোথায় স্ট্রেসটাকে বন্ধ করতে হবে, কিভাবে রিলিফ করতে হবে। তো সবকিছু আমার বিশ্বাস স্যার আজকে এত সুন্দর করে আমাদেরকে শিখিয়েছেন। আমাদের 1 ঘন্টার শো ছিল, স্যার 40 মিনিট আরো এক্সট্রা কোন দিক দিয়ে চলে গেল আমি টের পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে আমি যদি আরো 1 ঘন্টা পেতাম তাহলে 2 ঘন্টা 40 মিনিটে হয়তো আরো সুন্দর করে একটা এই অনুষ্ঠানটাকে আমরা গুছিয়ে আরো সুন্দর করে স্যার আমাদেরকে দেখাতে পারতেন যে কিভাবে নিজেকে আরো নিজের ভিতরে ডুব দিয়ে শিখতে চায়। তো আমার বিশ্বাস আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, এবং আপনারা যা জেনেছেন নিজে চেষ্টা করবেন, আপনার ফ্যামিলিতে সেটা সবাইকে জানাবেন, এবং রিকোয়েস্ট থাকবে হচ্ছে ফ্রেন্ডসদের আশেপাশে যারা আছে তাদের সবার কাছে ছড়িয়ে দিবেন এই জাস্ট পজিটিভ মেসেজগুলি, যে আমাদের জন্য সবসময় পজিটিভ থটের ভিতরে পজিটিভ ভাইবের ভিতরে যেন থাকতে পারি। সো স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে এই 2 ঘন্টা সময় দেওয়ার জন্য। আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল 9টায়, আমরা একটু 15 মিনিট লেট করে শুরু করেছিলাম। এটাও বলবো আমরা খুব মজা করছিলাম স্যারের সাথে কথা বলে, যে ইন্টারনেট আমাদেরকে একটু স্ট্রেস দিচ্ছিল, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট মানে সেশন নিয়ে আমাদেরকে ইন্টারনেট একটু স্ট্রেস দিচ্ছিল, যে ইন্টারনেট আমাদেরকে চেক করছিল যে তোমরা কি প্রোগ্রামটা নিয়ে কিভাবে সামনে আগাবা। সো আলহামদুলিল্লাহ আমরা 15 মিনিট লেট হলেও মানে এটা ওই যে শেষ বলে কিছু নেই, শেষ পর্যন্ত দেখে নিতে হয়। আমরা 15 মিনিট লেটে শুরু করলে অসাধারণ একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসলে আমাদেরকে কানেক্টেড আছেন, অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, যেগুলো আমি স্যারকে বলবো যে 2-3টা প্রশ্ন আমি নিতে চাই শেষ বেলায়, যে স্যার যদি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা শেষ বিদায় নিতে চাই। আমাদের হচ্ছে তাফসির ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। তাফসির ভাই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি একটু স্যারের কাছে দিতে চাই। তাসির ভাই একটু প্রশ্ন করেছিলেন, যেটা দেখা যাচ্ছে স্যার স্ক্রিনে, যে three most powerful ways in which you control your brain to remain calm during critical situation। একটু যদি বলে দিতেন স্যার, এরপরে আমরা অন্যান্য প্রশ্নগুলি অলমোস্ট এর সাথেই কানেক্টেড, এই ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা কিভাবে নিজেকে স্থির রাখবো। তো আমার মনে হয় এই এক প্রশ্ন দিয়ে আমরা সবগুলো প্রশ্নই কভার করে ফেলতে পারবো, এরপরে আমরা হয়তো বিদায় নিব সবার কাছ থেকে। ঠিক আছে, খুব চমৎকার। প্রথমত কথা হচ্ছে যে পাওয়ারফুল ওয়েজ পাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে আসলে কন্ট্রোল করতে হবে কেন। এইটার লজিকটা যদি আমি ভিতরে নিয়ে আসতে পারি তাহলে 3টারও অধিক ওয়েজ বের হয়ে চলে আসবে। আমরা একটা কোরআনে একটা আয়াত পড়েছিলাম, ফাইন্না মা আল উসরি ইসরা, অর্থাৎ নিশ্চয়ই মানে দুঃখের পরে রয়েছে স্বস্তি। তো যখন আল্লাপাক গ্যারান্টি দিচ্ছেন, স্রষ্টা নিজে গ্যারান্টি দিচ্ছেন যে দুঃখের সিচুয়েশনের পরে স্বস্তি আছে, তাহলে এই দুঃখ আসার সাথে সাথে আপনাকে চিন্তা করতে হবে সামথিং গুড ইজ ওয়েটিং অ্যাহেড। সো আপনি যে একটা ভালো জিনিস পেতে যাচ্ছেন সেটার জন্য যেরকম এক্সাইটেড, একটা স্ট্রেসড মুহূর্ত সামনে আসলে মনের ভিতরেই সেই এক্সাইটমেন্টটা তৈরি করে নেন যে এইবারে স্রষ্টা আমাকে পছন্দ করেছেন, আমার জন্য সামথিং গুড ইজ ওয়েটিং, সে কারণে আমাকে এই স্ট্রেস সিচুয়েশনে ফেলেছে। দেখেন, এই একটা থট আপনার কিন্তু নার্ভাস সিস্টেমের সব জায়গা সচেতন করে দেবে আপনাকে কি করতে হবে। বিকজ স্ট্রেস মুহূর্তে কি করতে হবে এই বিষয়টা বুঝতে পারি না জন্যই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে মুশকিলের মধ্যে পড়ে যাই। আমার জীবনে একটা উদাহরণ আমি দিয়ে দিই, যেহেতু আমি আমার বিশ্বাসের কথাই বলছি। আমি গত 15 সালে একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম।
তো মোটর বাইক অ্যাক্সিডেন্টটা এমন ছিল যে একটা ভাঙা পথ, সেই পথে একটা অটো ভ্যান, যেগুলো যে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান, ওটার সাথে ঘষা লেগে গেল আমার ডান পায়ে জুতা সহ। তো শু সহ কেটে গেল। তা আমি মোটর বাইকটা ব্রেক করলাম, তো আরো অনেক ভ্যান যাওয়া আসা করছিল, কেউ টের পেল না যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, কারণ শুধু ঘষা লেগেছে। তো আমি যখন মোটর বাইকটা স্টপ করে আমার পায়ের দিকে খেয়াল করলাম, শুটা খুলে গেছে। কিছু দূর একটু হাঁটবো বলে পা যখন মাটিতে পাতালাম, তখন দেখলাম মোজা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো সাথে সাথে আমি চিন্তা করে নিলাম, মানে এটা হয়তো অনেকেই করতো, আমিও করেছি, যে আমার কেটে গেছে, এখন আমার ট্রিটমেন্ট দরকার। চিন্তাগুলো খুব সেকেন্ডের মধ্যে আমি করছি। আমি গিয়ে শুটা নিতে গিয়ে যখন দেখলাম শুয়ের উপরের পায়ের পাটাতনের এ মাথা থেকে ও মাথা কাটা, তখন আমি বুঝলাম যে ক্ষতটা কত বড় হয়েছে। আমি আর দেখারও চেষ্টা করলাম না। অন্য মানুষ বলছিল যে আপনাকে কি হসপিটালে নিয়ে যেতে হবে, আমি বললাম না, নিয়ে যেতে হবে না। আমি চিন্তা করলাম যে আমি বাইক চালিয়ে যদি যাই, তাহলে 8 মিনিটের মধ্যে আমি 10 মিনিটের মধ্যে হসপিটাল পাবো। আর যদি আমি অন্যের সাহায্যে যাই, তাহলে অটো ভ্যানে আমার 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো ওর চাইতে আমার রক্ত যেভাবে বের হচ্ছে, যদি গা ঝিমঝিম শুরু করে, তখন আমি ব্রেক করে কারো সাহায্য নেব। তো আমি পা ওই বাম্পারের উপর সামনের দিকে ডান পাটা রেখে দিলাম, এটা ডান পায়ের ঘটনা ছিল। মোটরসাইকেল টান দিলাম, যেতে যেতে চিন্তা করছি কোথায় কি করব। আমার সব প্ল্যান কমপ্লিট, আমি 8-10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। আমি সংক্ষেপ করে বলছি যে আমি যখন হসপিটালে ঢুকলাম, তখন ডাক্তার বলছে যে এত টাটকা কাটা আমরা এর আগে কখনো দেখি নাই, এবং ওরা পরিষ্কার করে সেলাই দেওয়ার পরে এটা রিকভার হওয়া পর্যন্ত এটা কখনোই ডিটারিওরেট হয় নাই। এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি ছিল। এবং ডাক্তাররা সবচেয়ে বেশি সারপ্রাইজ ছিল যে একটা অ্যাক্সিডেন্টের পরে এত দ্রুততম সময়ে হসপিটালে আসা, যেখানে রক্তকণিকা গুলোও জীবিত ছিল এরকম। তো এই ট্রিটমেন্টটা তাদের জন্য ভালো। তো আমি বলছি যে সিচুয়েশন আসলে প্রথমত এটাকে চিন্তা করা যে এর মধ্যে সামথিং গুড ইন ইট, তখন সার্কিট গুলো অটোমেটিক কানেক্টেড হবে, আমার করণীয়টা সামনে চলে আসবে। প্রথমত আমি যদি 3টা ওয়েজ বলি, তাহলে প্রথমত হচ্ছে শোনা, কি বলছে। আমি যে সিচুয়েশনে পড়ে গেছি, হয়তো আমাকে অনেকেই একটু বকা দিচ্ছে, প্রথমত শোনা, জাস্ট লিসেন। একটা মানুষ যখন উত্তেজিত হয়, উত্তেজনা আপনি খেয়াল করে দেখবেন, পাড়া গ্রামেও ঝগড়াঝাটি খেয়াল করে দেখবেন, যে ঝগড়াঝাটির যদি 15 মিনিট চলে, তাহলে এই 15 মিনিটে 10টা থেকে 15টা গালি রিপিট হচ্ছে বারবার, রাইট? এই 10-15টার বেশি গালি নাই, বিকজ স্ট্রেসড অবস্থায় ভোকাবুলারি খুবই শর্ট, খুবই কম, ডিকশনারিটা খুব ছোট। সো ওই 10টা গালি বারবার, 15টা গালি বারবার। তার মানে আপনি যদি ওয়েট করেন এন্ড লিসেন টু হিম, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সে কাম ডাউন হয়ে যাবে। এরপরে আপনি জিজ্ঞেস করবেন আর কিছু বলার আছে, তখন সে আরেকবার উত্তেজিত হবে যে না শেষ হয়নি, বলে দেখবে যে আসলে আর কিছু বলেন না, হ্যাঁ বলার শেষ, এখন আপনি বলেন। বাই দ্য টাইম কিন্তু আপনি অনেক সময় পাচ্ছেন যে কি করণীয়, কি করা উচিত, রাইট? চিন্তা করার অনেক সময় পাচ্ছেন, দুশ্চিন্তার জায়গা এখানে নাই। সো লিসেন, ফার্স্ট লিসেন। প্রথমত হচ্ছে আপনি পজিটিভলি নিলেন বিষয়টা, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি শুনেন। থার্ড হচ্ছে যে পরিস্থিতি বুঝে আপনি এই যে সময়টুকু পেলেন চিন্তা করার, কি বলতে হবে বা কি করতে হবে, আপনি অটোমেটিকলি করতে পারবেন। সো দেয়ার আর থাউজেন্ডস অফ ওয়েজ টু গেট রিড অফ স্ট্রেস। এটা কৌশল হতে পারে। আমি তাফসির ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটা প্রশ্ন করেছে, যেটা অনেকেরই হয়তো প্রশ্ন, এটা আমার মনেও একটা প্রশ্ন, মানে প্রশ্ন দেখার পর মনে হলো জেগেছে। আমিনুল ভাই একটা প্রশ্ন করেছেন স্যার, এটা একটু নিতে চাই, যে আমরা আসলে এই মুহূর্তে খুব রেগে যাচ্ছি। আমিনুল মাসুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম, যে এটা রাগান্বিত পর্যায়ে এই ব্যাড সিচুয়েশন করছিলাম, যে অনেকেই বেশিরভাগই আসে, কিন্তু সরি ব্যাড সিচুয়েশন আনসার হচ্ছে ওই একটাই, জি স্যার, যেটা আপনি একবারই দিয়ে দিয়েছেন, যে শুনতে হবে, তারপরে হচ্ছে সব ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এন্ড দেন প্রসেসটা সব শেষ হওয়ার পরে, ওই পাশে মোটামুটি রাগটাও শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আস্তে করে একটু ঠান্ডা মাথায় আনসার করতে হবে। সো লুক কায়ুম, যে কোনো সিচুয়েশন সৃষ্টি হয় 3টা স্টেপে। প্রথমত এখানে হয়, রাইট? অর্থাৎ আমি যদি বলি প্রথমে মনে হয়, মন থেকে ব্রেনে যায়, ব্রেন থেকে এই জায়গায় আসে, এটা যদি ফসকায় বের হয়ে গেল, অথবা কোনো অ্যাকশন দিয়ে আসে,
সেই অ্যাকশন দিয়ে যদি বের হয়ে গেল তো আপনি লুজার হয়ে গেলেন। সো বিফোর গেটিং ডেলিভার্ড আপনাকে সাবধান হয়ে যেতে হবে। এটা আইদার আপনার স্পিচ হোক অথবা কোনো বডি অ্যাকশন হোক, রাইট? কারণ আপনি বের করে ফেলে দিলেন, ডেলিভার করে দেওয়ার পর আর আফসোস করার সুযোগ নাই যে আহারে এটা তো ভুলে গেল। এই একটা কৌশল। তো আমার মনে হয় আমরা যারা শুনতে পাচ্ছিলাম আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আসলে শেষ আরো আগে এসেছিলাম। স্যারের কথা আসলে এত সুন্দর করে আমাদেরকে টেনে নিয়ে আসছিলেন, আমি বের হতে পারছিলাম না কথা থেকে। তো আমরা বিশ্বাস করি আমরা যারা আছি আমরা আমাদের নিজের অ্যাঙ্গারকে ম্যানেজ করতে পারবো, আমাদের স্ট্রেসকে ম্যানেজ করতে পারবো, আমাদের সিচুয়েশনটাকে আমাদের কন্ট্রোলে রাখতে পারবো, ফেভারে রাখতে পারবো। এই সবগুলোই করতে পারবো হচ্ছে স্যার যতগুলো টিপস দিয়েছে সবগুলোকে কাজে লাগিয়ে। সো যারা এখন পরবর্তীতে জয়েন করেছেন তাদেরকে অনুরোধ করবো প্রথম থেকে আমাদের ক্লিপ শোনার জন্য। যারা পরবর্তীতে শুনবেন রিকোয়েস্ট করবো পুরো প্রোগ্রামটাই শোনার জন্য, বিকজ অফ স্যার আসলে এত সুন্দর করে আমাদেরকে এই পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন, আমাদের যে হিউম্যান বডি এবং সায়েন্স এবং আমাদের থট প্রসেস এবং মেডিটেশন এই পুরো ব্যাপারটাকে যে এত সুন্দর করে গুছিয়ে নিয়ে আমাদেরকে জানিয়েছেন। আমার মনে হচ্ছে সবার জন্য এটা পুরো জীবনের একটা বড় অর্জন হবে এই 2 ঘন্টা আপনার জন্য। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য, অনেক বেশি কৃতজ্ঞতা। আর যারা শুনছেন তাদের উদ্দেশ্যে স্যার শেষ আপনি যদি কিছু বলতে চান। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্রষ্টার প্রতি সর্বাগ্রে যে এত চমৎকার সুযোগ পেলাম আমরা। তো এখান থেকে যদি কোনো একটা কৌশল আমাদের জীবনে আমরা প্রয়োগ করে উপকৃত হতে পারি তাহলে আমি আমাকে সার্থক মনে করব। এটা আমি মনে করব আমার জন্য আলাদাভাবে দোয়া করার দরকার নেই, এটাই আমার জন্য দোয়া। তো এটাই আমার শেষ কথা। সবার প্রতি এই চাওয়া ব্যক্ত করে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের এই সেশন থেকে আমি অনুমতি দিলে বিদায় নিতে চাই। তো একসাথেই বিদায় নিব স্যার। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সময়ে নিজেকে সেফ রাখবেন, নিজের ফ্যামিলির জন্য, নিজের চারপাশের বন্ধু বান্ধবের জন্য নিজেকে সেফ রাখবেন। আর ঈদ চলে এসেছে, আমরা জানি ঈদ প্রতি বছরের মতো ঈদ একটা আনন্দের সময় এবং আমাদেরকে ঈদের সময় এই আনন্দটুকু বেশি করার জন্য হচ্ছে এই সারা মাস রোজা রেখে এসে ঈদটা আমাদের কাছে আসে আনন্দ করার জন্য। বাট এবারের ঈদটা আসলে ঠিক সেভাবে আমাদের কাছে আসেনি। পুরো বিশ্বের মানুষই আসলে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা সবাই জানি। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার আনন্দটুকু শুধু নিজের মাঝেই না, আনন্দ যেন আপনার পাশের মানুষটুকু সেই আনন্দের সাথে ভাগিদার হচ্ছেন কিনা, আপনার বাসার কাজের মানুষটিও সেই আনন্দের সাথে ভাগিদার হচ্ছে কিনা, আপনার যিনি সাপোর্ট দিচ্ছেন ড্রাইভার বা আদার্স যারা আছেন তারা সবাই ঠিক একই রকম ভাবে, অর্থাৎ পাড়া প্রতিবেশী যারা আছে যাদের সামর্থ্য আপনার মতো নেই তারাও ঠিক একরকম ভাবে আনন্দের ভাগিদার হতে পেরেছে কিনা বা পারছে কিনা সেদিকে আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটু নজর রাখার জন্য। এবং আমাদের আনন্দটাও যেন এরকম না হয়ে যায় যেটা করতে গিয়ে আমরা নিজেরাও একটু বিপদে পড়ে যাই এবং আমাদের চারপাশের মানুষদেরকেও বিপদে পড়ে যায়। কারণ এটা হচ্ছে এমন একটা ভাইরাসটা হচ্ছে এমন ভাবে ছড়ায় যেটা আমি জানি না, এটার বিপক্ষে আমি আসলে ঢাল তলোয়ার বা বন্দুক নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না। এটি একমাত্র সচেতনতাই হচ্ছে আমাকে এটা থেকে বাঁচিয়ে রাখতে পারবে। সুতরাং আমি সচেতন থাকবো, এটা সবার কাছে অনুরোধ। তো সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবং আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আবার দেখা হবে কোনো একজন এক্সপার্টকে নিয়ে, সুন্দর কোনো একটা টপিক নিয়ে। তো সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।